ওয়ালাইকুম আসসালাম। আহ, সবাইকে স্বাগতম এই ট্রেনিং ওয়ার্কশপের জন্য। বেসিক্যালি মাস্টার দা সূর্য সেন হল সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই জিআইএস ডেভেলপমেন্ট ট্রেনিং এর প্রথম দিন। আমি এই খবরটা জানতে পেরেছিলাম আমাদের ডিরেক্টর স্যারের কাছ থেকে। তো আমি বলবো যে উদ্যোগ, মানে সংসদের পক্ষ থেকে তো অনেক রকমের উদ্যোগ থাকে, তার মধ্যে আহ, এই জাতীয় যেসব উদ্যোগ আসলে এগুলো আসলে অ্যাপ্রিসিয়েট করার মতন। আমরা যে কোনো একটা ট্রেনিং, সেটা জিআইএস এর উপরে হোক বা অন্যান্য যে কোনো বিষয়ের উপর হোক, এগুলো তো আসলে কত ধরনের বাজেট, কত পরিকল্পনা, কত রকম কিছু লাগে, কিন্তু আহ, যদি অনলাইন প্ল্যাটফর্ম হোক বা অফলাইন হোক, যদি ছাত্ররা নিজেরাই অ্যারেঞ্জ করে, আসলে বোঝা যায় যে আসলে আমাদের আগ্রহ থাকলে মানে জিনিসটা কোনো বাধা না আসলে। আরেকটা কথা হচ্ছে যে যে সকল বিষয়ে আসলে আমাদের টেকনিক্যাল জ্ঞান দরকার, ফরেস্ট্রি হোক বা এনভায়রনমেন্টাল সায়েন্স হোক, আহ, আমাদের ভবিষ্যতে যদি আমরা আমাদের প্রফেশনকে এই রিলেটেড কোনো সাবজেক্টের সাথে আমরা রাখতে চাই, তাহলে আমাদের কিছু বেসিক জিনিস আসলে আমাদের দরকার। তার মধ্যে আমি তোমাদেরকে তিনটা টেকনিকের কথা বলবো। আমি যখন এখান থেকে বের হয়ে আমি অনেক দীর্ঘদিন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি, আহ, আর বাইরেও যে টুকটুকটাক আমার যাওয়া আসা, তার মধ্যে আমি আমার যেটুকু আন্দাজ হয় সেটা হচ্ছে যে তিনটা টেকনিক আসলে আমাদের সব স্টুডেন্টের, যে কোনো তিনটার মধ্যে যে কোনো দুইটা টেকনিক বা একটা টেকনিক সবার খুব ভালোভাবে জানা দরকার যদি এই সেক্টরে থাকতে চাই। তার মধ্যে একটা হচ্ছে রিমোট সেন্সিং জিআইএস, আর একটা আমি বলবো স্ট্যাটিস্টিক্স, আর তিন নাম্বার যেটা সেটা আসলে সবারই থাকা দরকার সেটা হচ্ছে কোনো একটা বিষয়ে দুই কলম লেখার ক্ষমতা। যদিও আজকাল আমরা এআই দিয়ে সেটার অভাব অনেকটা পূরণ করতে পারি, কিন্তু তারপরেও নিজে বোঝার জন্য বা নিজের মানে যোগ্যতা অর্জন করার জন্য সেটাও দরকার। তো রিমোট সেন্সিং জিআইএস নিয়ে আমি বলতে চাই, যেহেতু আমার আমার পিএইচডি এবং পরবর্তীকালে আমি এখন এটাই পড়াই। তো আমার যে বিশ্বাস সেটা হচ্ছে যে রিমোট সেন্সিং জিআইএস যে গতিতে সামনের দিকে আগাচ্ছে, লাস্ট কাপল অফ, আমি কত বছর বলবো, ধরো 20 বছর বা 25 বছর, এই গতি কিন্তু এখন অনেক আরো বেশি। আহ, পৃথিবীতে এখন ধরো জিআইএস এর একটা বড় বড় অংশ ছিল আগে স্যাটেলাইট, সাথে এখন নতুন যেহেতু ড্রোন এবং আদার্স আরো কিছু জিনিস চলে আসছে। সো এটা খুব দ্রুত গতিতেই আমাদের মানে সামনের দিকে সব সেক্টরে, শুধু আমাদের সেক্টর বলে না, যে কোনো সেক্টরে এটা কাজে লাগবে। আরেকটা জিনিস হচ্ছে যে এই ট্রেনিং এর যে বেসিক অংশ, এটা তো তোমরা হাতে খড়ি আমরা নিব। আমার নিজেরও, আমি যদিও পিএইচডি করছি, আমি তারপরেও আমি মনে করি যে আসলে জেএস এর মনে হয় 100 ভাগের 1 ভাগও আমি শিখতে পারি নাই, আরো অনেক কিছু শেখার আছে। তো আমাদের কিছু বেসিক ট্রেনিং যদি থাকে, কিছু যদি আমরা আহ, শিখতে পারি, তাহলে ভবিষ্যতে যে কোনো ফিল্ডে আমাদের এই কাজ করাটা অনেক সহজ হবে। আর সাথে সাথে আমি আরো একটা জিনিস বলবো, আমি জানি না তোমরা কোন প্ল্যাটফর্মে কাজ করবা, সাকিব ভালো বলতে পারবে, তবে আমি আমি নিজেও কিন্তু ওল্ড মডেলে আছি, অর্থাৎ আর্ক আর্ক জিআইএস বা আর্ক ম্যাপের মধ্যে দিয়ে আমি সব কাজগুলো করছি। কিন্তু আর্ক ম্যাপ ছাড়াও এখন আমি মনে করি আর্ক ম্যাপে আর যাওয়া ঠিক হবে না, কারণ আর্ক ম্যাপ প্রোতে তোমার চলে আসছে, মানে এটা হলো আস্তে আস্তে আর্ক জিআইএস ওরা রিডিউস করে আর্ক ম্যাপ প্রোতে চলে যাবে, যেটা তোমাদের লাইসেন্স লাগবে, সেটা অনেক সমস্যা। তো সেই ক্ষেত্রে আমি বলবো গুগল আর্থ ইঞ্জিন, আর যদি না হয় অ্যাটলিস্ট কিউজিআইএস, এই দুইটাতে, যেহেতু এগুলো ফ্রি এবং ফ্রি, ভবিষ্যতেও হোপফুলি এটা ফ্রি থাকবে। তো ওই দিকে আমি বলবো যে তোমাদের একটু মানে আগ্রহটা থাকলে ভালো। আমি নিজে যদিও স্যার আর্কজিআইএস কাজ করি। ইয়েস। স্যার স্যার আমরা কিউজিআইসি হচ্ছে যে টার্গেট করেছি, কারণ হচ্ছে যে 2017-এ প্রবাবলি হচ্ছে আরটিআইএস যেটা সেটা বন্ধ হয়ে যাবে। রাইট, এই সেটাই আর আমি কি। বলতেছি আর কি। তো এই জন্য কিউজিএস অথবা যদি গুগল আর্থ ইঞ্জিন হয়, যে কোনো একটা ফাইন। আরেকটা কথা আমি বলবো, সেটা সবাই জন্য বলতেছি, যারা ভবিষ্যতে রিসার্চ ফিল্ডে থাকবা, এর মধ্যে তো সবাই রিসার্চ ফিল্ডে থাকবে না, কিন্তু যারা রিসার্চ ফিল্ডে থাকবা সবাইকে আমি বলবো অ্যাটলিস্ট একটা ল্যাঙ্গুয়েজ শেখা।
ল্যাঙ্গুয়েজ বলতে আমি মানে মানে ল্যাঙ্গুয়েজ বলতেছি, পাইথন বা জাভা, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলতেছি, যে কোনো একটা শিখতে হবে। কারণ হচ্ছে যে জিআইএস এখন আর শুধুমাত্র ওই ওই ফরম্যাটে নাই, এখন জিআইএস এর সাথে কোড এবং এআই ইন্টিগ্রেটেড। সো আমরা যদি ওখানে না যেতে পারি, নতুন মডেলিং যেগুলো করার কথা, হাইব্রিড মডেল হোক বা এক্সিস্টিং মডেল হোক, সেখানে আমরা ভালো করতে পারবো না। তো আমি সবাইকে আবারও মানে আমার পক্ষ থেকে, যারা অ্যারেঞ্জ করেছে তাদেরকে, এবং যে ট্রেনিং যারা দিচ্ছ তোমাদেরকে, সাথে হচ্ছে যারা আজকে ট্রেনিং এ উপস্থিত আছে এবং আসবে, সবাইকে আসলে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং হোপফুলি এটা একটা খুব ভালো ট্রেনিং হবে, যেহেতু আমাদের ফোর্থ সেমিস্টারে আমরা যেটুকু তোমাদেরকে শেখাই সেটা মানে একেবারেই মানে জাস্ট জাস্ট স্টার্টিং ABCD। তো তোমরা বাকিটুক যতটুক পারা যায় তোমরা একটু হাতে খড়ি নাও, তারপরে যার যার এখানে ভালো লাগবে সে সামনের দিকে আরো কাজ শিখে নিবে আর কি। তো বেস্ট অফ লাক। আর আমার পক্ষ থেকে যদি কোনো হেল্প তোমাদের লাগে, আই উইল বি দেয়ার। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার, আমরা আপনাকে জানাবো স্যার অবশ্যই। হ্যাঁ, মাস্টারদার সলিউশন হল চাকসুর যারা মেম্বার আমি এখানে দেখতে পাচ্ছি, সাখাওয়াত, তাসিন, মাঝার। তোমরা যদি কিছু বলতে চাও আর কি। ভাই সালাম আমাদের তো আলাইকুম মেম্বার ভাইয়া। অলরেডি। হ্যাঁ, মাঝার আছে, তুমি বলো। ভাই প্রথমেই হচ্ছে ধন্যবাদ দিয়ে শুরু করতেছি যে আপনাদের রেসপন্সের জন্য। আমরা হচ্ছে মেম্বার মানে যারা হচ্ছে অলরেডি জয়েন হয়েছে তাদের উম, থ্রুতে শুরু করতে চাচ্ছি। আর যেহেতু ক্লাস রেকর্ডেড থাকবে, যারা হচ্ছে জয়েন করতে পারেনি তাদের হচ্ছে আমরা চেষ্টা করব রেকর্ডটা প্রোভাইড করার। ওকে, তাসিন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই, আপনি আমাদের এই ট্রেনিংটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। আর এখানে যারা উপস্থিত আছে আমাদের ইনস্টিটিউট আর শুধু শিক্ষার্থীবৃন্দ। শুধু আমি না, শুধু আমি না, হ্যাঁ এখানে হ্যাঁ, নিলয় আমাদের আরো, জয়েন করছে আচ্ছা এবং আমাদের হচ্ছে নীল ভাই আছে, রাকিব পরে ক্লাস মাহাদি ভাই নিবে আছে। এই আর কি। হ্যাঁ, মানে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের আসলে সেশনটা নেওয়ার জন্য কারণটা হলো যে আমাদের যারা একদম ফার্স্ট সেমিস্টার আছে, স্পেশালি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থাকে, তাদের অনেকে রিসার্চ ফিল্ড নিয়ে ইন্টারেস্ট থাকে কিন্তু কিভাবে শুরু করবে সেটার কোনো আইডিয়া থাকে না। আবার অনেকে জিএস নিয়ে ফোর্থ সেমিস্টারে যেটা করা হয় সেটা আসলে খুবই বেসিক, মানে পরীক্ষা মানে পাশ করার জন্য একটা কোর্স থাকে, কারণ ওটাতে আসলে সফটওয়্যার নিয়ে সেভাবে শেখানো হয় না। কারণ রিটেন থাকে, সফটওয়্যারের জিনিসটা খুব কম শেখানো হয়। তো যাদের ইন্টারেস্ট থাকে তাদের কিন্তু আসলে ভাই এই সেক্টরটাতে কাজ করার সুযোগটা কম থাকে, কারণ আমাদের ফিফথ সিক্স সেমিস্টারে তখন আর আমাদের রিসার্চের কোনো কাজ থাকে না। তো যারা একটু শিখে সেটা ভুলেও যায়। এই জিনিসটা যদি ফার্স্ট সেমিস্টার থেকে গাইডলাইন দেওয়া যায়, তো অনেকে যারা জেএস নিয়ে কাজ করবে ফিউচারে, তারা এখন থেকে কিন্তু একটা প্রাথমিক ভিত্তি পাবে। আমাদের এই সেশনটা একদম এক্সপার্ট অ্যাডভান্স লেভেল করা যাবে না, কিন্তু আমরা যে একটা প্রাথমিক ভিত্তি তৈরি করে দিতে পারবো যাতে ফিউচারে এই রোড ম্যাপ একটা গাইডলাইন আমরা একটা শো করে দিতে পারি স্টুডেন্টদের জন্য যারা জিএস নিয়ে কাজ করবে, সেটার জন্য আসলে সেশনটা আয়োজন করা। আর এখানে আমাদের যেহেতু সুজুশন হল সংস্থা থেকে প্রথম একটা সেশন আয়োজন করা হচ্ছে, টেকনিক্যাল সেশন, এখানে আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে। আমাদের পোস্টারিং করার সময় হয় আমাদের কিছু বানান ভুল ছিল, গুগল ফর্মের কিছু স্পেলিং মিস্টেক ছিল, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আমাদের সামনের যে সেশনগুলো আয়োজন করা হবে সেগুলোতে আমরা নির্ভুলভাবে করার চেষ্টা করব। আর সেটা অবশ্যই সাকসেস হবে আমাদের কোনো সেশন না যেটা আমাদের স্টুডেন্টরা, শিক্ষার্থীরা যারা এখন আছেন তারা যদি সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, এই সেশনগুলোতে উপস্থিত থাকেন। আমি আর দেরি করবো না, আমি বলবো যে আমাদের এখানে সাখাত ভাই আছে, সাখাত ভাই যদি কিছু বলেন বলতে পারেন। আর সেশনটা যদি সাকসেস ভাবে সম্পন্ন হয় সেজন্য আমি আন্তরিকভাবে দোয়া করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাখাওয়াত, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং। সবাইকে ধন্যবাদ। আমাদের বিশেষ করে মাস্টারদা সুযোগ সংসদ আমরা কিছু করতে যাচ্ছি স্টুডেন্টদের জন্য।
তো সবাইকে হচ্ছে আমি আশা করি সবাই হচ্ছে এটাকে কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করবে এবং হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলোতে আসলে সবার ইন্টারেস্টটা হচ্ছে বড় ব্যাপার। যদি সবাই ইন্টারেস্ট শো করে বা হচ্ছে আসলে এই ধরনের 7 দিন ব্যাপী আমাদের লং যে প্রোগ্রামটা, এটা অনেকে হয়তো বা শুরু করবো আমরা, কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিছু নিয়ে যাওয়া এখান থেকে, এটা আসলে আহ, আমাদের ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে। আমরা আশা করি সবাই হচ্ছে এখান থেকে আসলে কিছু নিয়ে যেতে পারবো এবং শেষ পর্যন্ত আমরা থাকবো এখানে এবং হচ্ছে কিছু না কিছু শিখবো আশা করি। তো এই ধরনের প্রোগ্রামে আমরা ইন্টারেস্ট যদি আমরা ভালো দেখি বা আমরা পরবর্তীতে আরো কোনো প্রোগ্রাম বা আরো কোনো টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড কোনো সেশন আমরা আয়োজন করার জন্য আমরা ইন্সপিরেশন পাবো আরো। তো আমাদের এই প্রোগ্রামে আজকে যারা ট্রেনার হিসেবে আমাদের সাথে আছেন, আমাদের এই ইফেস্কো সিনিয়র ভাইরা, আমি আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদেরকে আমাদের সাথে থাকার জন্য এবং কিছু আমাদেরকে দেওয়ার জন্য, আগ্রহ প্রকাশ করার জন্য বিশেষ করে। আর সবাইকে অনুরোধ করবো আপনারা হচ্ছে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে কিছু এখান থেকে নিয়ে যাবেন আর কি। সবাইকে ধন্যবাদ। আমরা মনে হয় এখন শুরু করতে পারি। ওকে, ধন্যবাদ শাখা। আচ্ছা, আমি তাহলে হচ্ছে যে শুরু করি। এখানে হচ্ছে আমরা বেসিক্যালি যেহেতু অল্প কয়েকদিনের ট্রেনিং, এখানে হচ্ছে জিআইএস এর বেসিকটাই শুধুমাত্র আমরা প্রোভাইড করতে পারবো, এবং বেসিক যে ম্যাপ গুলো আছে সেই ম্যাপ গুলো হয়তো বা আমরা রেডি করতে পারবো আর কি। আমাদের হচ্ছে যে অ্যাডভান্স লার্নিং এর জন্য অবশ্যই নিজেকে অনেক কিছু করতে হবে। এনিওয়ে, আমি একটু স্লাইডে চলে যাই। হ্যালো, আমি সাকিব শাহরিয়ার, আমি ইফেস্কো 40 থেকে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে শুনছো। সো আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমস অর জিআইএস। আমি একটু স্লাইড শো দেই। GIS is a framework for gathering, managing, analyzing data rooted in the science of geography. Yeah. সো বেসিক্যালি আমরা এখানে কথা বলতে যাচ্ছি আমাদের জিওগ্রাফিক্যাল যে লোকেশন এবং আমাদের যে জিওগ্রাফিটা আছে, আমাদের যে ওয়ার্ল্ডটা আছে, এই ওয়ার্ল্ডটার যেই আমরা মনে হয় স্লাইডটা দেখতে পাচ্ছি না এখনো। স্লাইড কি দেখা যাচ্ছে না? সরি এখনো তো সরি, show হচ্ছে। আমি তো শেয়ার করেছিলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, এখন এখন ঠিক আছে। হ্যাঁ ভাই। জি ভাই, এখন দেখা যাচ্ছে। ওকে, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, স্লাইড ভিউতে দেখা যাচ্ছে, আই মিন স্লাইড ভিউতে গেলাম আমি, নাকি হচ্ছে পিপিটি আছে এখনো? হ্যাঁ ভাই, ঠিক আছে। ওকে, তো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমাদের হচ্ছে যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমস অর জিআইএস। হ্যাঁ, জিআইএস অনেক বড় একটা সেক্টর বেসিক্যালি। এটা নিয়ে আসলে কখনো মামুন স্যার যেটা বললেন, মামুন স্যার হচ্ছে যে পিএইচডি করে আসছেন, এবং হচ্ছে যে মামুন স্যার বললেন হচ্ছে যে উনি হয়তো 1%ও শিখেননি। তো যে মানে জিআইএস জিনিসটাই এরকম, জিআইএস আসলে কোনো সীমারেখা নেই যে আমরা হচ্ছে যে এতটুকু শিখবো বা এতটুকু করতে পারবো। হ্যাঁ, সো জিআইএস যেটা, এটা হচ্ছে যে ইজ এ ফ্রেমওয়ার্ক ফর গ্যাদারিং ম্যানেজিং, ফ্রেমওয়ার্ক ফর ভাইয়া, গ্যাদারিং ম্যানেজিং এন্ড, হ্যাঁ শিওর। স্ক্রিনের হচ্ছে কিছু অংশ মানে দেখা যাচ্ছে না, কালো হয়ে আছে। সেই জায়গায় মনে হয় তোমাদের ইয়াটা অফ করে কিভাবে, তোমাদের হচ্ছে যে উপরে জুমের যে বিষয়টা থাকে, ভিডিও ফ্লোটিং, দেখা যাচ্ছে। ভাই মাঝখানে আর হচ্ছে, হ্যাঁ এক মাঝখানেরটা গেছে, কোনায় একটু আছে, মানে বাম দিকের কোনায় নিচের দিকে অল্প একটু হ্যাঁ, একটা প্রবাবলি আছে। প্রবাবলি চলে যাবে। আমি হচ্ছে যে ওই যে জুমের যে উপরের যে অংশটা সেটা প্রবাবলি হচ্ছে যে ইয়া করে ছিট নিচ্ছিল আর কি। এনিওয়ে, ঠিক আছে। সো জিআইএস হচ্ছে বেসিক্যালি হচ্ছে, এটা হচ্ছে আমরা জিওগ্রাফি নিয়ে কাজ করি। হ্যাঁ, আমি একটা ছোট গল্প গল্প দিয়ে শুরু করি। আমাদের হচ্ছে যে যেটা আমাদের তড়িৎ স্যার প্রথম হচ্ছে যে একটা কথা বলেছিলেন আমাদেরকে। আমি যখন হচ্ছে যে ইয়াতে ছিলাম, মানে আমরা যখন আন্ডারগ্রেডের অনার্স এর প্রজেক্ট শুরু করতেছিলাম, তড়িৎ স্যারের কাছে একজন স্টুডেন্ট গিয়েছিলেন যে স্যার আমি হচ্ছে যে আপনার সাথে কাজ করতে চাই, এখন হচ্ছে যে আমি কি করব। এখন স্যার ওকে জিজ্ঞেস করেছিল হচ্ছে যে তুমি কি নিয়ে কাজ করতে চাও। সো ওই ছেলেটা বা মেয়েটা সে জবাব দিয়েছিল হচ্ছে যে স্যার আমি জিআইএস নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, সো মানে যথেষ্ট
আমাদের যে এই পার্টটা আছে, এই পার্টটা কোনো একটা স্পেসিসের জন্য, আমি সাধারণত আমি বাঁশপাতা নিয়ে কাজ করেছিলাম, এই বাঁশপাতার জন্য হচ্ছে যে এটা আনচেঞ্জড, মানে হচ্ছে যে এটা এখানে ভেজিটেশন থাকতে পারে, এবং হচ্ছে যে এখানে বাঁশপাতা লস হচ্ছে, এখানে বাঁশপাতা হচ্ছে যে গেইন হচ্ছে, এবং হচ্ছে যে এখানে বাঁশপাতা জন্মাইতে পারে না, এরকম একটা কাজ আমি করেছিলাম আর কি। এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আর কিছু না। সো বেসিক্যালি আমি যেটা বুঝাতে চাচ্ছি, জিআইএস হচ্ছে যে এমন একটা টুল, যেই টুল দিয়ে আমরা হচ্ছে জিওগ্রাফির বিভিন্ন ইনফরমেশন থেকে একটা ইনসাইট নিয়ে আসতে পারি, একটা আউটকাম নিয়ে আসতে পারি, একটা আউটপুট নিয়ে আসতে পারি, যেখান থেকে হচ্ছে যে আমরা বলতে পারি যে হচ্ছে যে আমাদের এই যে ফিজিক্যাল কন্ডিশন, অথবা হচ্ছে যে এই যে জিওগ্রাফি, অথবা এই যে লোকেশন, এই লোকেশনে আমাদের এই এই অবস্থায় এই এই কন্ডিশন। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো আমি হচ্ছে যে আবার স্লাইডে ফেরত যাই। সো আমরা বেসিক্যালি জিআইএসটা হচ্ছে যে জিওগ্রাফি, এখানে জিওগ্রাফি নিয়ে হচ্ছে যে আমরা যেখানে কাজ করি সেটার নামই হচ্ছে জিআইএস। জিওগ্রাফি ইজ দ্য সাইন্টিফিক স্টাডি, এখানে মনে হয় কালো জিনিসটা আবার চলে আসতেছে, এটা নিয়ে তো একটা যন্ত্রণা। Geography is the scientific study of the Earth's physical features and human societies that live on it. আমরা যেই পৃথিবীতে বাস করি, আমরা যেই পৃথিবীতে থাকছি, ওই পৃথিবীর বিভিন্ন অবজেক্ট, আই মিন হচ্ছে যে আমাদের যে সয়েল অথবা এয়ার, আমাদের হচ্ছে যে বিভিন্ন বিল্ডিংস, অথবা হচ্ছে ভেজিটেশন, অথবা ওয়াটার বডিজ, বিভিন্ন কিছু এখানে থাকে আমাদের, ওই জিনিসগুলো নিয়ে যেই মানে গ্লোবটা আমাদের তৈরি হয়েছে, মানে আমাদের যে প্ল্যানেটটা তৈরি হয়েছে, ওই প্ল্যানেটটা নিয়ে স্টাডির নাম হচ্ছে জিওগ্রাফি। এন্ড ওই জিওগ্রাফি থেকে আমাদের কোন একটা ইনসাইট নিয়ে আসার নাম হচ্ছে যে ইনসাইট নিয়ে আসার যে মাধ্যম বা টুল, সেটা নাম হচ্ছে যে জিআইএস। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের জিআইএস নিয়ে কখনো রিসার্চ হয় না, আমাদের জিআইএস হচ্ছে যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য একটা টুল, যেটা দিয়ে হচ্ছে আমরা জিওগ্রাফির অথবা হচ্ছে আমাদের যে প্ল্যানেট, এই প্ল্যানেটের বিভিন্ন হচ্ছে যে প্রবলেম সলভ করে থাকি। ওকে, কেন আমরা জিআইএস শিখবো? প্রথম হচ্ছে যে ডাটা ড্রিভেন ডিসিশন। ডাটা ড্রিভেন ডিসিশনটা কি? আহ আমরা যদি একটা জিনিস নিয়ে কথা বলি, আমাদের পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই চারপাশে, এখন আমাদের চোখের সামনে যা কিছু আসতেছে সবকিছুই বেসিক্যালি ডেটা। আমাদের ডেটা ছাড়া হচ্ছে যে আসলে এই পৃথিবীতে কিছুই নেই। আমি হচ্ছে যে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু ডেটা, এবং ডেটা হচ্ছে যে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে স্ট্রংগেস্ট জিনিস, এবং হচ্ছে যেটা কখনো মিথ্যে কথা বলে না। আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি, কেউ যদি কিছু মনে না করো। আহ আমি কিছুদিন আগে একটা পড়ছিলাম, মানে একটা আর্টিকেল পড়ছিলাম, এটা হচ্ছে স্বপ্ন নিয়েছিল, ড্রিম নিয়েছিল। তো বেসিক্যালি ওখানে একটা কথা বলা হচ্ছিল যে আমরা পৃথিবীতে এতটুক পর্যন্ত এগিয়েছি, বা অন্যান্য যেই ইয়েগুলো আছে, এনিমেল গুলো আছে, ওই এনিমেল গুলো থেকে আমরা অনেক বেশি সুপিরিয়র হয়েছি শুধুমাত্র একটা জিনিসের কারণে, সেটা হচ্ছে ড্রিম। হাউ ইট ইজ, মানুষ সাধারণত সেই জিনিসগুলো স্বপ্ন দেখে যেটা সাধারণত তার সাথে কখনো ঘটেছিল, অথবা হচ্ছে সে সেই জিনিসটা নিজের সাথে হতে চায়। তো যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, কিন্তু যেগুলা মানে সে দেখতে চায় বা পাইতে চায়, ওই জিনিসগুলো হচ্ছে মানুষ ড্রিম হিসাবে দেখে। হ্যাঁ, তো দেখা গেছে যে আমাদের আজ থেকে প্রায় লাখখানেক বছর আগে হয়তোবা মানুষ স্বপ্ন দেখেছিল যে আমরা এখন যে কারেন্ট ওয়ার্ল্ডে যে বসবাস করতেছি, যেখানে হচ্ছে আমরাই সিভিলাইজড, আমরাই সুপেরিয়র। হ্যাঁ, এরকম একটা স্বপ্ন তারা দেখেছিলেন। হ্যাঁ, তো ওই যে স্বপ্ন, ওই স্বপ্নটা ছিল ব্রেইনের মধ্যে স্টোর একটা ডেটা। ওই ডেটা থেকে আমাদের আজকের কারেন্ট ওয়ার্ল্ড, এবং হচ্ছে যে এই কারেন্ট ওয়ার্ল্ড থেকে মানে আমরা এখন আবার অনেক কিছু স্বপ্ন দেখতেছি যে আমরা এখানে যাব, ওখানে যাব, এটা করব, ওটা করব। এই যে ডেটা, এই ডেটাগুলো থেকেই আলটিমেটলি আমরা হচ্ছে যে এই পৃথিবী বা সবকিছুকে বিল্ড করে থাকি। সো বেসিক্যালি আমরা জিআইএস কেন নিচ্ছি? আমরা হচ্ছে যে ইউজ করতে চাচ্ছি হচ্ছে যে ডাটা ড্রিভেন ডিসিশনের জন্য। মানে আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের ডেটা থাকে, এই ডেটাগুলো থেকে এই ডেটাগুলো থেকে আমরা বিভিন্ন ইনসাইট নিয়ে আসা বা ফিউচার প্রেডিক্ট করা। হ্যাঁ, এই ফিউচার প্রেডিক্ট করার জন্য বা বিভিন্ন কিছু বোঝার জন্য আমরা হচ্ছে যে এই যে জিআইএসটা ব্যবহার করে থাকি আর কি। যেমন আমার এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে হাউ সয়েল টাইপ এফেক্টস ক্রপ ইল্ড। হ্যাঁ, আমাদের সয়েল টাইপ, যেটা সয়েলের যে টাইপটা, সেই টাইপটা কিন্তু আমাদের ওয়ার্ল্ডের এক একটা জায়গায় এক এক রকম। সয়েলের ক্লাসিফিকেশনে ফাও সয়েল ম্যাপে অলমোস্ট 10,000টা সয়েল ম্যাপ আমি মনে হয় কিছুদিন আগে দেখেছিলাম। তো এই যে সয়েল টাইপ গুলো, এই সয়েল টাইপ গুলো কিন্তু আমাদের ক্রপের যে ইল্ড, এই ইল্ডটাকে কিন্তু হচ্ছে যে ম্যানিপুলেট করে। হ্যাঁ, আমাদের ক্রপটা কিরকম হবে সেটা ম্যানিপুলেট করে। সো আমরা বেসিক্যালি জিআইএস দিয়ে সেই জিনিসটা বোঝার চেষ্টা করি যে সয়েল টাইপটা কিভাবে ক্রপ ইল্ডকে বা হচ্ছে যে ক্রপকে হচ্ছে যে ম্যানিপুলেট করতেছে। ওকে, ওকে, অ্যাকশনেবল ইনসাইটস। এবং হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ভিজুয়ালাইজেশন। আমরা মানুষ পৃথিবীতে ভিজুয়ালাইজ করতে অনেক বেশি পছন্দ করি, আমাদের অনেক কিছু চলে আসছে আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য।
এখন আগে যখন কম্পিউটার প্রথম আসছিল আমাদের কিন্তু ভিজুয়ালাইজেশন ছিল না, গ্রাফিক্স ছিল না, এটা আমরা সবাই এখানে জানি অবশ্যই। এই যে গ্রাফিক্যাল যে ব্যাপারটা, গ্রাফিক্সের যে ব্যাপারটা, আমরা যে দেখতে চাওয়ার যে প্রবণতা, হ্যাঁ, আমরা ডেটাকে পিকচারে কনভার্ট করার যে প্রবণতা, সেটাই হচ্ছে যে আমাদের জিআইএস এর কাজ। হ্যাঁ, জিআইএস বেসিক্যালি হচ্ছে সে ডেটা অ্যানালাইসিস করে, ডেটাটাকে অ্যানালাইসিস করে বিভিন্ন ডেটাগুলো কি সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমাদের যে বিভিন্ন ডেটা থাকে এই ডেটাগুলোকে নিয়ে সে অ্যানালাইসিস করে আমাকে বুঝার জন্য অথবা আমি যেন বুঝতে পারি সেই জন্য হচ্ছে সে অ্যাকশনেবল একটা ইনসাইট দিয়ে দেয়, অথবা হচ্ছে সে আমাকে আমার মতো করে ভিজুয়ালাইজ করে দেয়। হ্যাঁ, এটা রিয়েল টাইম ডেটা হইতে পারে। সো বেসিক্যালি এই জিনিসটা জিআইএস আমাকে হেল্প করে আমার যে ডেটাগুলো আছে, যে ডেটার প্যাটার্ন গুলো আছে, সেই ডেটার প্যাটার্ন গুলাকে সুন্দর করে বুঝতে। সো ইজ ইট আ ম্যাপ অর ইজ ইট আ জিআইএস? বেসিক্যালি একটা জিআইএস এবং একটা ম্যাপের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? হ্যাঁ, ম্যাপ হচ্ছে একটা আমাদের কাগজের মধ্যে জিনিস, আমরা ছোটবেলায় সবাই দেখেছি নীল কাগজে হচ্ছে যে একটা ম্যাপ প্রিন্টেড। হ্যাঁ, এই ম্যাপটা হচ্ছে যে একটা প্রিন্টেড জিনিস, যেটা অনগোয়িং কোনো জিনিস না। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের যেই ছোটবেলায় যে আমরা ম্যাপ দেখেছি বা এখন আমরা যে ম্যাপটা দেখতে পাই সেখানে আমাদের গ্রিনল্যান্ড, হ্যাঁ, গ্রিনল্যান্ডটা কিন্তু আমরা অনেক বড় দেখতে পাই। হ্যাঁ, সো এটা বড় দেখতে পাওয়ার কারণে আমরা কিন্তু এখানে একটা ম্যানিপুলেটিভ একটা আহ, মানে আউটকাম পেয়ে যাই। হ্যাঁ, আমরা কিন্তু এখানে হচ্ছে যে সুন্দর মতো আউটকামটা পাই না, আমাদের ম্যানিপুলেটিভ একটা আউটকাম পাই। সো ম্যাপ অথবা একটা পিকচার এটা হচ্ছে ফ্রোজেন ইন টাইম, এটা হচ্ছে যে টাইমের মধ্যে সবসময় ফ্রোজেন থাকে, এটা কখনো মুভ করে না। হোয়ার জিআইএস হচ্ছে বেসিক্যালি একটা ডেটাবেস আর লিভিং সিস্টেম। এখানে হচ্ছে এটা একটা লিভিং সিস্টেম, এটা অনগোয়িং একটা ডেটা সেট। আমরা কন্টিনিউয়াসলি এখানে ডেটা কালেক্ট করে থাকি এবং হচ্ছে যে অ্যানালাইসিস করতে থাকি, আমরা একটা প্যাটার্ন ধরে চলি। সো বেসিক্যালি হচ্ছে যে জিআইএস একটা লিভিং সিস্টেম এন্ড ম্যাপ হচ্ছে যে একটা পিকচার অর একটা ফ্রোজেন ইমেজ আর কি। So, while map shows you where a road is, GIS tells you what the road is made of, when it is paved, and how much traffic it carries. So, এখান থেকে আমার একটা কথা মনে পড়লো। জিআইএস বেসিক্যালি এভরিহোয়ার, আমরা সবাই কম বেশি হচ্ছে যে আই হোপ গুগল ম্যাপ আমরা ব্যবহার করে থাকি। এই যে গুগল ম্যাপের মধ্যে সে যে আমাদেরকে হচ্ছে যে ট্র্যাক করে, আমি জানি না কখনো তোমরা ভেবে দেখেছো কিনা। আমাদেরকে যে সে লাইভ লোকেশন দেখায়, এটা কিভাবে দেখায় আসলে? বেসিক্যালি যেটা হয়, গুগলের অনেকগুলো স্যাটেলাইট থাকে, সেই স্যাটেলাইট গুলো থেকে সে আমার মানে আমার যে লোকেশন সেই লোকেশনটা সে ডিস্টেন্স মেজার করে, অনেকগুলো স্যাটেলাইট থেকে আমাদের ডিস্টেন্স গুলো মেজার করে। তো সে হচ্ছে যে ওই অনেকগুলো স্যাটেলাইটের যেই ডিস্টেন্সটা পায় ওই ডিস্টেন্সটাকে অ্যাভারেজ করে সে হচ্ছে যে তাসিন, আচ্ছা, আমার দাগগুলা নিয়ে মনে হয় অনেকের সমস্যা হচ্ছে, দাগগুলা কিভাবে রিমুভ করতে হয়? ইরেজ প্রবাবলি। ওকে, ওকে। সো ম্যাপ হচ্ছে যে বেসিক্যালি যেটা বলছিলাম, তো আমাদের যে লোকেশনটা যে আমরা ট্র্যাক করি ফোনের মধ্যে, এই ফোনটা মানে আমাদের যেভাবে কাজ করে যেটা বলছিলাম আর কি, যে স্যাটেলাইটটা থাকে, স্যাটেলাইট গুলো হচ্ছে যে আমাদেরকে ট্র্যাক করে। তো সে ডিস্টেন্স মেজার করে, তো সবগুলো স্যাটেলাইট থেকে সে যে ডিস্টেন্সটা পায় সেই ডিস্টেন্সটা অ্যাভারেজ করে তো সে ওই জিনিসটাকে আমাদেরকে আউটপুট দেয় আর কি। তো এটা খুবই মজার একটা জিনিস, যে স্যাটেলাইট যেভাবে আমাদেরকে ট্র্যাক করে আর কি। এটা মানে এটা খুবই গুগল এত প্রেসাইজলি করে জিনিসটা, এটা মানে খুবই অবাক করা একটা বিষয় এই আর কি। যেমন আমরা আরেকটা জিনিস দেখি, আমরা যখন এখন রোডে ট্রাভেল করি বা আমরা যখন ডিরেকশন দিই তখন সেখানে হচ্ছে যে আমরা অনেক ওই ট্রাফিক জ্যাম যেটা সেটা দেখতে পাই। হ্যাঁ, ওইটা কিভাবে দেখি? ওইটা দেখি হচ্ছে যে আমাদের ওই লোকেশনের মধ্যে যতগুলো ফোন স্ট্যাকড আছে অথবা যতগুলো ফোন আছে ওই ফোনগুলোকে গুগল হচ্ছে যে দেখে, ওখানে কোথাও যদি প্রয়োজন থেকে বেশি বা স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ফোন থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে গুগল ওখানে ট্রাফিক জ্যাম দেখায় আর কি। এই জন্য দেখা যায় যে অনেক সময় আমাদের বাজারের মধ্য দিয়ে আমরা যদি যখন গাড়ি যায় তখন সেখানে জ্যাম না থাকলেও, ট্রাফিক জ্যাম না থাকলেও আমাদেরকে হচ্ছে যে ট্রাফিক জ্যাম দেখায়। এনিওয়ে, সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছিলাম, জিআইএস হচ্ছে একটা ডেটাবেস এন্ড ম্যাপ ইজ আ পিকচার। ম্যাপ টেলস আ স্টোরি, জিআইএস সলভস আ প্রবলেম। A map shows you the forest, and GIS calculates the timber value, identifies fire risk, and plans the restoration. হ্যাঁ, এখন এটা হচ্ছে যে ম্যাপ হচ্ছে যে আমাকে সবসময় একটা স্টোরি বলে দেয় যে এখানে আমাদের এটা আছে, ওখানে আমাদের ওটা আছে, বাট এটা কখনো আমাদের প্ল্যান করার জন্য কখনো এনাফ না। হ্যাঁ, যেমন আমাদের হচ্ছে যে এই যে টিম্বার ভলিউমের
ভলিউম কতটুকু সেটা এস্টিমেট করতে পারি। বাই দ্য ওয়ে ইট ইজ এস্টিমেটেড অবভিয়াসলি। তো আমরা হচ্ছে যে সেখানে এস্টিমেট করতে পারি ক্যানোপি কভার থেকে। এনিওয়ে, সো বেসিক্যালি একটা ম্যাপ আমাকে দেখায় কোথায় কি আছে, হ্যাঁ। আর জিআইএস হচ্ছে আমাকে বিভিন্ন কিছু এস্টিমেট করতে সহায়তা করে বা আমার ফিউচার প্ল্যান করতে সহায়তা করে থাকে। এটা আমাকে বিভিন্ন রকম হচ্ছে যে ফায়ার রিস্ক বা হচ্ছে যে বিভিন্ন কিছু এস্টিমেট করতে, অথবা হচ্ছে আর্থকুয়াক এস্টিমেট করতে, কোথায় আর্থকুয়াক হইতে পারে এরকম কিছু এস্টিমেট করতে জিআইএস আমাকে সহায়তা করে, যেহেতু এটা একটা লিভিং সিস্টেম, এখানে কন্টিনিউয়াসলি আমরা ডাটা ইনপুট দিচ্ছি। ওকে, দেন ম্যাপস আর ফ্রোজেন ইন টাইম এন্ড জিআইএস ইজ এ লিভিং সিস্টেম, এটা নিয়ে আমি কথা বলে ফেলছি অলরেডি। সো কারো কোনো সমস্যা এখন পর্যন্ত? আমার কোনো ক্লাসে ইমপ্রুভমেন্ট প্রয়োজন থাকলেও বলতে পারো তোমরা। আমি যেহেতু হচ্ছে যে তোমাদের মতোই, তোমাদের বড় ভাই, সো ফ্রিলি বলতে পারো, সমস্যা নেই। এনি সাজেশন অর এনি কোয়েশ্চেন? কারো কি কোনো সমস্যা আছে? এটা ভাই একটা এখন অদ্ভুত পর্যন্ত সিনারিও। মনে হয় আমাকে কারো প্রয়োজন সমস্যা ভেদে নাই। আমাকে প্রয়োজন ভেদে জিজ্ঞেস করতে হয় যে হচ্ছে যে সমস্যা আছে কিনা, বাট মানুষ তো ব্যক্তিগতভাবে চিন্তা করছে, সো দেখা যায় যে চুপ করে বসে থাকতে হয়, একটা অদ্ভুত সিনারিও তৈরি হয়ে যায়। এনিওয়ে, কারো কোনো সমস্যা আছে? না ভাই, পারফেক্ট। না ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে আগাই। সো রিমোট সেন্সিং ভার্সেস জিআইএস, দ্য আইস এন্ড দ্য ব্রেইন। আমরা এখন পার্থক্য দেখার চেষ্টা করবো, একদম বেসিক পার্থক্যটা, যে রিমোট সেন্সিং কি করে এবং জিআইএস কি করে। হ্যাঁ, রিমোট সেন্সিং হচ্ছে যে দ্য আইস ক্যাপচারিং র ইনফরমেশন ফ্রম এ ডিস্টেন্স। জিআইএস হচ্ছে দ্য ব্রেইন অর্গানাইজিং, অ্যানালাইজিং এন্ড ভিজুয়ালাইজিং ডেটা টু সলভ প্রবলেমস। রিমোট সেন্সিং provides the data and GIS provides the answer. What is it? দেখো, আমরা এই যে ডেটা ডেটা তখন করতেছিলাম, এই ডেটাগুলো কোথা থেকে আসবে? এই ডেটাগুলো আসবে বিভিন্ন ছবি থেকে। হ্যাঁ, বিভিন্ন ছবি থেকে বা বিভিন্ন ড্রয়িংস থেকে, বা আমি কোনোভাবে তাকে তো আইডেন্টিফাই করে দিতে হবে। সেহেতু একটা অ্যাপস, মানে জিআইএস নিয়ে আমরা যেখানেই কাজ করে থাকি, যে অ্যাপ গুলাতে কাজ করে থাকি, তারা তো এক একটা হচ্ছে যে অ্যাপস, এবং সে তাদের ব্যাকগ্রাউন্ডে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলতেছে, সেখানে হচ্ছে আমাকে তাকে চেনা দিতে হবে। সে কিন্তু আমার ভিজুয়ালাইজেশনের ভাষায় কথা বলে না। এবং হচ্ছে যে কোনো অ্যাপস আমরা যখন ডেটা অ্যানালাইসিস করতে যাই, সেখানে হচ্ছে যে আমাদের যে কোনো অ্যাপ, কোনো অ্যাপই আমাদের ভাষায় কথা বলে না, তারা শুধুমাত্র কথা বলে ডেটার ভাষায়। হ্যাঁ, এখন এই ডেটাটা কালেক্ট করতে হবে। এই ডেটাগুলো কিভাবে কালেক্ট করি আমরা? এই ডেটাগুলো আমরা কালেক্ট করি রিমোট সেন্সিং থ্রুতে। হ্যাঁ, রিমোট সেন্সিং যে পার্টটা আছে, সেই রিমোট সেন্সিং এ আমরা হচ্ছে ডেটাগুলো কালেক্ট করে থাকি। এখানে আমাদের যে সানলাইটটা আছে, অথবা যে লাইট গুলো থাকে, আমরা সবাই জানি লাইট সবসময় রিফ্লেক্টেড হয়, এবং রিফ্লেক্টেড হয় যে তার মধ্যে ভিজিবল যে লাইট গুলো থাকে বা ওয়েভলেন্থ গুলো থাকে, ওয়েভলেন্থ গুলো হচ্ছে যে আমরা দেখতে পাই, এবং সেটা সাধারণত আমরা 8 জিবি দেখতে পাই আর কি। হ্যাঁ, 8 জিবি কে মিক্স করে হচ্ছে যে বাকিগুলো হয়ে যায়। এনিওয়ে, সো আমরা বেসিক্যালি ভিজিবল লাইট গুলো দেখতে পাই। সো এখানে কিন্তু শুধুমাত্র ভিজিবল লাইটটা রিফ্লেক্টেড হচ্ছে না। রিমোট সেন্সিং যে কাজটা করে, আমাদের সান থেকে বা যে কোনো লাইট সোর্স থেকে যেই লাইট গুলো রিফ্লেক্টেড হয়, হ্যাঁ, এই লাইট গুলোকে অ্যাবজর্ব করে, বা সে 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 হচ্ছে যে কালেক্ট করে। সেখানে যে ডেটাটা বা যে ওয়েভলেন্থটা, সেই ওয়েভলেন্থটা হচ্ছে যে সে কালেক্ট করে থাকে সাধারণত। রিমোট সেন্সিং পার্টে আমরা সাধারণত অনেক সময় ছবি তুলতে পারি, অথবা হচ্ছে যে আমরা যে লাইডার আছে, লাইডার দিয়ে হচ্ছে যে যেই রে পাঠিয়ে সেটাকে আবার রিসিভ করতে পারি। এগুলো তোমাদের কাছে অনেকগুলো শব্দই নতুন মনে হবে, সমস্যা নেই, আমরা এগুলো সবগুলো নিয়ে ব্যাখ্যা করবো। আমি জাস্ট হচ্ছে যে প্রয়োজন সাপেক্ষে এখন বলে যাচ্ছি। এনিওয়ে, সো আমাদের হচ্ছে যে এই যে রিমোট সেন্সিং পার্টে আমি যেটা বলতে চাচ্ছি, এই পার্টটা শুধুমাত্র কভার করে আমাদের ডেটা কালেকশনের পার্টটা। হ্যাঁ, সে হচ্ছে স্যাটেলাইট থেকে ছবি তুলতে পারে, সে ক্যামেরা থেকে ছবি তুলতে পারে, সে লাইডার থেকে ছবি তুলতে পারে, হোয়াট এভার ইট ইজ। আমাদের যে বেসিক ক্যামেরা থেকে ছবি তোলার যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে যে রিমোট সেন্সিং কভার করে থাকে। রিমোট সেন্সিং যখন ডেটাটাকে কালেক্ট করে থাকে, তার ভিতরে থাকে হচ্ছে যে অনেক, মানে তার ভিতরে থাকে অনেকগুলো ইনফরমেশন। সেই ইনফরমেশন গুলা আমরা দিয়ে দেই জিআইএস এ। জিআইএস হচ্ছে আমাদের যে ডেটা, সেই ডেটার ব্রেইন। হ্যাঁ, এই ডেটা আমরা যেগুলো দিলাম, বা যেই জিনিসগুলা আমরা অ্যাবজর্ভ করেছি, মানে আমরা যেগুলো কালেক্ট করেছি, সেই কালেক্টেড ডেটাগুলো থেকে আমরা জিআইএস এর মধ্যে হচ্ছে সেগুলোকে অ্যানালাইসিস করে থাকি। বেসিক্যালি জিআইএস আমাদের যে নিউমারিক ফরম্যাট বা হচ্ছে নাম্বারের ফরম্যাটে ডেটাগুলোকে অ্যানালাইসিস করে থাকে। আর রিমোট সেন্সিং আমাদের ভিজুয়ালাইজেশন, মানে আমরা যেটা চোখে দেখি, সেই জিনিসটাকে ক্যাপচার করার চেষ্টা করে। সবাই কি বুঝতে পারছো? জি ভাই। ওকে, তাসিন ছাড়া আর কেউ মনে হয় বুঝে নাই। ভাই লাস্টের পার্টটা আহ আরেকবার রিপিট করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর, এই যে
তো রিমোট সেন্সিং যেটা আমি বলতে চাচ্ছিলাম, রিমোট সেন্সিং হচ্ছে যে আমাদের যেই আমরা একদম নর্মাল ভাষায় যদি বলি, আমাদের ফোন থেকে যে ছবি তোলার মতো ওই ছবি তোলার কাজটা করে রিমোট সেন্সিং। আর ছবির মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে, এই ইনফরমেশন গুলো কাজ করা হচ্ছে জিআইএস। কিরকম ভাবে সেটা? ধরো আমি একটা ছোট এরিয়া বা চিরাং ইউনিভার্সিটিতে হচ্ছে যে আমরা একটা ছবি তুললাম, হ্যাঁ, একটা ড্রোন দিয়ে ছবি তুললাম অথবা স্যাটেলাইট থেকে একটা ছবি কালেক্ট করলাম। এখন এই চিরাং ইউনিভার্সিটির এক একটা জায়গায় এক এক রকম জিনিস আছে। আমরা কোথাও দেখবো হচ্ছে যে পানি আছে, কোথাও দেখবো হচ্ছে যে আমরা মাটি আছে, মানে ফ্ল্যাট একটা মাঠ আছে। তারপর আমরা দেখতে পাবো হচ্ছে সেখানে অনেক জায়গায় গাছ আছে, তারপর হচ্ছে তোমার পাহাড় থাকতে পারে, অনেক কিছু আছে, অনেকগুলো কম্পোনেন্ট আছে, হ্যাঁ। এখন ছবি তোলার পরে রিমোট সেন্সিং এর কাজটা শেষ। হ্যাঁ, জিআইএস যেটা করে, আমি ছোট্ট একটা ফ্যাক্টর বলতেছি এখানে। জিআইএস যেটা করে, এই যে ছবিটা যে আমরা তুলে আনছি, এই ছবিটা থেকে বিভিন্ন জায়গায় যে এলিভেশন অথবা হচ্ছে বিভিন্ন জায়গায় যে ডেটা, যে কোথায় ওয়াটার বডি আছে, কোথায় উচ্চতা কতটুকু, কোথায় কোন পাহাড় কতটুকু আছে, কোথায় কত বিস্তৃত মাঠ আছে, অথবা আমাদের এখানে হচ্ছে যে আমি যদি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলি, আমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে এখানে হচ্ছে যে আমাদের কোন কোন গ্যাস থাকতে পারে বা কি থাকতে পারে না থাকতে পারে, এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কোথায় কাজ করে থাকে? জিআইএস এ। মানে রিমোট সেন্সিং একটা ছবি আমাকে এনে দেয়, জিআইএস এ আমরা সেখান থেকে এক্সট্রাক্ট করার চেষ্টা করি যে এখানে উচ্চতা কত, অথবা হচ্ছে এখানে কত মানুষ থাকতে পারে, এখানে কতগুলো বিল্ডিং থাকতে পারে, এখানে কতগুলো হচ্ছে যে মাঠ থাকতে পারে, ব্লা 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 ব্লা। বুঝতে পারছো এবার? হ্যালো? হ্যালো? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি প্রবাবলি না। ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে ওকে, বুঝতে পারছো সবাই যে প্রশ্ন করছিলাম? ওকে, জি সে ভাইয়া মনে হয় হারাই বুঝছি। গেছে। হারাইনি। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে। তাহলে আগাই আমরা। দ্য টায়ার্স অফ ডেটা কালেকশন। হ্যাঁ, ডেটা কালেকশনের জন্য আমরা ডেটাগুলো যে কালেক্ট করবো, মানে রিমোট সেন্সিং এর যে পার্ট, আমরা ডেটাগুলো কিভাবে কালেক্ট করতে পারি? হ্যাঁ, এই ডেটাগুলো আমরা অনেকগুলো জিনিস দিয়ে কালেক্ট করতে পারি। প্রথমত হচ্ছে স্যাটেলাইট। আমি এখানে 4টা উদাহরণ দিয়েছি, শুধুমাত্র আরো জিনিস আছে। হ্যাঁ, স্যাটেলাইট, এয়ারক্রাফট, ড্রোন, টেরেস্ট্রিয়াল লাইডার। হ্যাঁ, তো স্যাটেলাইট যেটা করে, স্যাটেলাইটটা কি আসলে? আমরা স্যাটেলাইট নিয়ে টুকটাক, আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমরা সবাই জানি। স্যাটেলাইটটা যেটা করে, আমি একদম বেসিক ভাবে বলি, আমাদের পৃথিবীর চারপাশে, হ্যাঁ, 24 আওয়ার অরবিটে আমাদের সব সময় কিছু স্যাটেলাইট ঘুরছে। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ, আমরা যেটা ইন্টারে পড়েছিলাম আর কি, ঠিক আছে, অথবা আমরা অনার্সে হয়তো বা ফিজিক্সে পড়েছি। সো ওই যে স্যাটেলাইটটা, এই স্যাটেলাইটটা আমাদের হচ্ছে যে পৃথিবীকে সবসময় রোটেট করে অথবা পৃথিবীর চারপাশে ঘোরে। হ্যাঁ, পৃথিবীর চারপাশে ঘুরে ঘুরে তাদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ছবি তোলা। আমি শুধু একটা সেগমেন্টের কথা বলতেছি, অবশ্যই স্যাটেলাইটের কাজ শুধুমাত্র ছবি তোলা না। মানে আমরা যে জিআইএস রিমোট সেন্সিং পার্ট নিয়ে কাজ করতেছি সেটা নিয়ে কথা বলতেছি। তো স্যাটেলাইট যেটা করে, আমাদের আর্থের চারপাশে কন্টিনিউয়াসলি ঘুরে, এবং এই ঘোরার কারণে আমাদের হচ্ছে যে আর্থের বিভিন্ন সারফেসে সে হচ্ছে ছবি তোলে, অথবা আর্থের বিভিন্ন কম্পোনেন্টের। হ্যাঁ, এখন অনেকগুলো স্যাটেলাইট আছে, যেমন হচ্ছে যে আমাদের সেন্টিনাল এবং হচ্ছে ল্যান্ডসেট, এবং হচ্ছে দুইটা খুবই কমন, দুইটা হচ্ছে যে আমাদের স্যাটেলাইট ইমেজারি, একটা হচ্ছে ল্যান্ডসেট এবং হচ্ছে সেন্টিনাল। হ্যাঁ, এই এই যে ল্যান্ডসেট এবং সেন্টিনাল, এগুলো নিয়ে আমরা কথা বলতেছি কারণ হচ্ছে যেগুলো ফ্রি অফ সোর্স। হ্যাঁ, সেন্টিনাল এবং হচ্ছে ল্যান্ডসেট, সেন্টিনাল হচ্ছে সাধারণত 8 দিন পর পর একই লোকেশনের একটা ছবি তোলে। ল্যান্ডসেট হচ্ছে 16 দিন পর পর একই লোকেশনের একটা ছবি তোলে, অথবা উল্টো হতে পারে, আমি যেটা বলছি আর কি, আমার পুরো মনে নাই। এনিওয়ে, তো সেন্টিনাল এবং ল্যান্ডসেট দুইটাই যেটা করে, এগুলো হচ্ছে ফ্রি স্যাটেলাইট, যেগুলো থেকে আমরা রিমোট সেন্সিং ডেটা পাইতে পারি, যারা হচ্ছে যে আমাদের আর্থের বিভিন্ন জায়গার ছবি তুলছে, অথবা তুমি যে এখন যেখানে বসে আছো সেই বসে থাকা জায়গাটার ছবি সে তুলছে আর কি। হ্যাঁ, তো তারা হচ্ছে কন্টিনিউয়াসলি রোটেট করে পুরো পৃথিবীকে। হ্যাঁ, আর কেউ হচ্ছে 8 দিনে শেষ করে, কেউ 16 দিনে শেষ করে রোটেশনটা, অথবা পৃথিবীর চারপাশে ঘোরাটা। তো ঘুরে ঘুরেও তারা হচ্ছে যে এই জিনিসটাকে হচ্ছে যে বিভিন্ন জায়গায় ছবি তোলে আর কি। এনিওয়ে, এখন ছবি যে তোলে, আমি একটু আগে কথা বলতে চাচ্ছি ছবি আসলে কি। আমি হচ্ছে যে ক্যামেরাতে যে ছবিটা এখন তোমরা তুলো বা হচ্ছে যে সবাই তুলি, ছবিটা আসলে কি এটা একটু আমাদেরকে বুঝতে হবে। কখনো ভাবছো কিনা আমি জানি না, ছবি হচ্ছে সবসময় একটা রিফ্লেকশন প্রোডাক্ট। রিফ্লেকশন প্রোডাক্ট আমাদের বিভিন্ন লাইট সোর্স থেকে, লাইটের বিভিন্ন সোর্স, যে আমাদের হচ্ছে যে এখানে যে ইলেকট্রিক বাতি জ্বলতেছে, বা যে সান, সূর্য, সূর্য থেকে একটা লাইট কোনো একটা অবজেক্টের উপর পড়ে, সেই অবজেক্টের উপর পড়ার পরে সেখানে একটা রিফ্লেকশন হয়। ওই রিফ্লেকশনটাকে অবজর্ভ করার নামই হচ্ছে যে আমাদের ছবি তোলা। হ্যাঁ, এটাও কিন্তু একটা ডেটা।
কখনো ভাবছো কিনা আমি জানি না, আমরা যে ছবি তুলতেছি এই ছবি যে আমাদের ফোনে এক একজনের ফোনে এক এক রকম আসতেছে, কারণ সে এক একজনের ফোনে এক এক ভাবে ডেটাটাকে সে অ্যাবজর্ব করতেছে, ওয়েভলেন্থ গুলাকে বা রিফ্লেকশন গুলাকে এক এক ভাবে নিচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে কোনো একটা ছবি হচ্ছে সাধারণত রিফ্লেকশন প্রোডাক্ট, বা যে লাইট সোর্সটা আছে সে লাইট সোর্স থেকে আমাদের যে রিফ্লেকশনটা হয়, সেই রিফ্লেকশনের যে ডেটা, সেই ডেটাটাকে ক্যাপচার করা বা ভেতরে ঢুকায় নেওয়া, এটার নামই হচ্ছে যে আমাদের ছবি তোলা। তো সেই ছবি তোলার একটা কাজ করা হচ্ছে স্যাটেলাইট। যেহেতু আমাদের আর্থ অনেক বড়, সেখানে তো আর মানুষের ছবি তোলা সম্ভব না, আর্থের অনেক বড় বড় এরিয়া, সেই এরিয়াগুলোর ছবি তোলার কাজই হচ্ছে যে এই স্যাটেলাইটের কাজ। দেন হচ্ছে এয়ারক্রাফট। এয়ারক্রাফট জিনিসটা হচ্ছে যে খুবই মজার। আমাদের জিআইএস পরীক্ষা যারা দিছো তারা হচ্ছে যে আমাদের জিআইএস ল্যাবে দেখার কথা অনেকগুলো ফটোগ্রাফস আছে, হ্যাঁ। ওই ফটোগ্রাফস গুলো হচ্ছে যে এই যে এয়ারক্রাফট থেকে তোলা আর কি, এটাকে আমরা ফটোগ্রামেট্রি বলে থাকি। এটা কাইন্ড অফ হচ্ছে যে তুমি বিমানের মধ্য থেকে ঝুলে ঝুলে ছবি তোলা, হ্যাঁ। আমরা একটা এরিয়াকে ভাগ করে, নট লাইক দ্যাট, আমি জাস্ট মজা করে বলছি। আমাদের একটা এরোপ্লেন থেকে বা প্লেন থেকে বা হেলিকপ্টার থেকে আমরা যদি একটা ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গার ছবি তুলি, হ্যাঁ, ওই ছবিটার যে সোর্সটা সেটাকে আমরা বলি হচ্ছে এয়ারক্রাফট সোর্স। যেখানে হচ্ছে যে অলমোস্ট 3 কিলোমিটার উপর দিয়ে হচ্ছে হচ্ছে যে তারা এই ছবিগুলো ক্যাপচার করার ট্রাই করে। 3 কিলোমিটার উপর দিয়ে গিয়ে হচ্ছে তারা ছবিগুলার ইয়ে করার ট্রাই করে আর কি। এরকম একটা ক্যামেরার নাম হচ্ছে বেক্সেল আল্ট্রাক্যাম। হ্যাঁ, এটা জানতে হবে না তোমাদের, অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের স্যাটেলাইট, এটা তো অটোমেটেড, এটা হচ্ছে আমাদের পৃথিবীর চারপাশে ঘুরে ঘুরে হচ্ছে যে বিভিন্ন জায়গার ছবি তোলে। আর এয়ারক্রাফট যেটা, এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি কাজ করতে হয়। আমরা একটা বিমান নিয়ে যাব কোনো একটা পাহাড়ের উপর দিয়ে বা কোনো একটা এরিয়ার উপর দিয়ে, আমরা হচ্ছে নিচে পুরোটাতে ছবি তুলবো। দ্যাটস ইট। যে মডার্ন টেকনোলজির সবচেয়ে সুন্দর জিনিস, যেটার নাম হচ্ছে লাইডার। আমরা সবাই অবশ্যই ড্রোন চিনি। ড্রোন যেটা করে, আমাদের অনেক উপরে উঠে যায়, অনেক উপরে উঠে হচ্ছে যে আহ, বিভিন্ন জায়গার ছবি তোলে, বা আমরা যে এরিয়াটা ওই ড্রোনটা কভার করতে পারে সেই ড্রোন দিয়ে সেই শট গুলো আমরা নিয়ে থাকি আর কি, হ্যাঁ। এখন লাইডার হচ্ছে যে এমন একটা যন্ত্র, আমরা রিসেন্টলি না, দেরি হয়েছে, আসছে, হ্যাঁ। এটা দিয়ে সাধারণত আমরা ড্রোন থেকে ছবি তুলতে পারি। আমরা ড্রোন দিয়ে এই লাইডার যেই কম্পোনেন্টটা বা যন্ত্রটা, হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে যে উপরের দিকে উঠাবো, উঠানোর পরে আমরা নিচের দিকে ছবি তুলবো। দ্যাটস ইট। আমরা ড্রোন দিয়ে লাইডারটাকে উপরের দিকে উঠাবো, লাইডার দিয়ে হচ্ছে যে ছবি তুলবো, হ্যাঁ। এখন প্রশ্ন আসতে পারে, আমি কেন ড্রোন দিয়ে ছবি তুলছি না? ঠিক আছে, এখানে দুইটা প্রশ্ন। প্রথমত হচ্ছে ড্রোন দিয়ে আমরা কেন ছবি তুলছি না। দুই, লাইডার কেন ইম্পর্টেন্ট, মানে হোয়াই লাইডার, মানে লাইডার দিয়ে লাইডার ছবিটা কিভাবে তোলে, হ্যাঁ। ড্রোন যেটা করে, আমি যখন একটা ড্রোনকে ফ্লাই করি, ড্রোন ফ্লাই করার পরে আমি একটু আগেই বলেছিলাম আমরা সবসময় ছবি তোলা মানে হচ্ছে যে কারো রিফ্লেকশনটা নেওয়া, হ্যাঁ। কারো রিফ্লেকশনটা নেওয়ার নামই হচ্ছে যে রিফ্লেকশনের যে ডেটা বা যেভাবে রিফ্লেক্ট হচ্ছে সেই রিফ্লেকশনের ডেটাটা নেওয়ার নামই হচ্ছে যে আমাদের ছবি তোলা, হ্যাঁ। এখন ড্রোন যেটা করে, ড্রোন শুধুমাত্র আমাদের যে ভিজিবল লাইট গুলো আছে, মানে যেই আলোগুলো শুধু আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। রেড, গ্রিন, ব্লু, এই তিনটা আলোকে হচ্ছে যে ড্রোন সাধারণত ক্যাপচার করে থাকে। এখন লাইডার যেটা করে, আমাদের আলাদা যে ওয়েভলেন্থ গুলো আছে বা আলাদা যে রে গুলো সূর্য থেকে আসে, সেই সূর্যগুলোকে ক্যাপচার করার চেষ্টা করে এক ধরনের লাইডার। আরেকটা লাইডার যেটা আছে, রিসেন্ট যে লাইডার গুলা, সেই লাইডার গুলো সাধারণত নিজে থেকে ওয়েভলেন্থ পাঠায়, মানে নিজে থেকে একটা লাইট পাঠায়। আমরা লাইট হিসেবে যেহেতু চিনি ওয়েভলেন্থকে বা ওয়েভকে, হ্যাঁ, নিজে থেকে হচ্ছে যে একটা লাইটকে পাঠায়। সে লাইটের রিফ্লেকশনটা কতক্ষণ পরে আসতেছে সেটাকে ধরে সে বলে যে ওখানে পাহাড় আছে। তো সে হচ্ছে যে একটা পাহাড় ড্র করে। দ্য ড্রোন ফায়ার্স হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লেজার পালসেস, এগুলোকে আমরা লেজার পালস বলে থাকি। মানে এটা হচ্ছে যে লাইডার দিয়ে আমরা সাধারণত অনেকগুলো লেজার বা হচ্ছে যে অনেকগুলো তরঙ্গ বা অনেকগুলো ওয়েভ আমরা হচ্ছে ভূমিতে পাঠাই। ভূমিতে পাঠানোর পরে সেটা হচ্ছে যে রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট করার পরে লাইডার হচ্ছে যে সেটাকে অ্যাবজর্ব করে। তো সে পার সেকেন্ডে কতগুলো আসতেছে সেটার উপর সেটা থেকে সে বুঝতে পারে যে এখানে ডিস্টেন্স কতটুকু এবং এটা কি হইতে পারে। সো আমরা যেই প্রশ্নটার উত্তর আমি দিতে চাচ্ছিলাম, লাইডার আমরা ব্যবহার করি সাধারণত হচ্ছে যে আমাদের ড্রোন বা আমাদের ফোন ক্যামেরা, এই জিনিসগুলো শুধুমাত্র আমাদের ভিজিবল লাইট গুলোকে অ্যাবজর্ব করে নেয়, RGB, রেড, গ্রিন, ব্লু। অ্যান্ড লাইডার যেটা, সেটা হচ্ছে যে রিফ্লেকশন, মানে আরো অনেকগুলা যে রে গুলো থাকে সেই রে গুলাকে হচ্ছে সে অ্যাবজর্ব করতে পারে। এই আর কি, এই জন্য হচ্ছে আমরা লাইডার ব্যবহার করি। কারো কোনো প্রশ্ন? আমি জানি ক্লাস অনেক বোরিং হচ্ছে, কারণ ইন্ট্রোডাক্টরি ক্লাস বোরিং হয়। আমরা হচ্ছে যে কালকে থেকে হয়তো বা আজকের লাস্টের থেকে হচ্ছে যে ম্যাপ বানানো শুরু করবো আর কি। কারো কোনো প্রশ্ন বা সাজেশন?
ওকে, আমি ধরে নিতে পারি নাই। সো আমরা আগাই, হ্যাঁ। এখন এতক্ষণ ধরে যা বুঝছো বুঝছো, এখন যে জিনিসটা মানে দেখাইতে যাচ্ছি এটা আসলেই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে দ্য ডিএনএ অফ জিআইএস ডেটা, ভেক্টর এন্ড রাস্টার ডেটা, ভেক্টর ভার্সেস রাস্টার ডেটা। হোয়াট ইজ দিস? আমরা এখন এটা নিয়ে কথা বলতে যাব। আমরা এতক্ষণ ছবি ছবি করতেছিলাম, হ্যাঁ। এই যে ছবিগুলো, এই ছবিগুলো সাধারণত দুইটা ফরম্যাটে থাকতে পারে, একটা হচ্ছে ভেক্টর ফরম্যাট আর একটা হচ্ছে রাস্টার ফরম্যাট। The types of data, if GIS is the brain, then vector and raster are the two languages it speaks. জিআইএস হচ্ছে ব্রেইন। এখন আমি যে তোমার সাথে কমিউনিকেট করতেছি বাংলা ভাষায়, হ্যাঁ, তোমরা যে বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। আমার একটা ব্রেইন আছে, ওই ব্রেইন থেকে হচ্ছে আমি তোমাদেরকে একটা ভাষা দিয়ে কথা বলতেছি। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা রিমোট সেন্সিং দিয়ে যে ডেটাগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছি বা রিফ্লেক্টেন্স প্রোডাক্ট গুলো আমরা নিছি, সেগুলোতে নিয়ে ফেললাম, হ্যাঁ। এগুলা এখন আমার কাছে বোঝানোর জন্য বা তোমাকে বোঝানোর জন্য ভিজুয়ালাইজ করার জন্য দুই ধরনের ফরম্যাট আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে ভেক্টর ফরম্যাট আর একটা হচ্ছে রাস্টার ফরম্যাট। কারো কোনো প্রশ্ন? আমরা এগুলো নিয়ে ডিটেলসে যাবো অবশ্যই। এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন? ওকে, সো হোয়াট ইজ ভেক্টর? ভেক্টর হচ্ছে আমাদের ড্রয়িং ক্লাসের মতো, হ্যাঁ। আমরা একটা খাতা কলম নিব, খাতা কলম নিয়ে আমরা সুন্দর করে আঁকাআঁকি করব। এই জিনিসটাই হচ্ছে আমাদের ভেক্টর ফরম্যাট, হ্যাঁ। ভেক্টর হচ্ছে বেসিক্যালি পয়েন্ট লাইন পলিগন। পয়েন্ট লাইন পলিগন কি জিনিস আমরা একটু পরে দেখতেছি। এটা হচ্ছে বাউন্ডারিজ, রোড এন্ড লোকেশনস। এটা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারি। আচ্ছা, আমি আগে একটু বোঝানোর চেষ্টা করি ভেক্টরটা কি, আসলে ভেক্টর ফরম্যাটটা কি। আমাদেরকে ছোটবেলায় যখন হচ্ছে যে ওই যে চারু কারু মনে হয়েছিল আমাদের, আমার ক্লাস 8 পর্যন্ত ছিল অবশ্যই। তো ওই যে চারু কারু যে ক্লাসটা ছিল সেখানের মধ্যে আমি অঙ্কনে খুব একটা ভালো না। সো আমাদের যখন জেএসসি পরীক্ষা ছিল, জেএসসি পরীক্ষার সময় আমাদেরকে আঁকতে দিয়েছিল, হ্যাঁ। আঁকার সময় আমরা সবাই একই কাজই করি, যে একটা বাড়ি, তার সামনে উঠান, তার সামনে একটা জমিন, পাশে দিয়ে বড় একটা নদী, পিছনে একটা পাহাড়, হ্যাঁ। এই যে আমার পেন্সিল দিয়ে যে আঁকার যে ব্যাপারটা, এই পেন্সিল দিয়ে আঁকার কাজটাই হচ্ছে আমাদের ভেক্টর ফরম্যাটের কাজ। আই হোপ ইউ গট ইট। আমাদের ভেক্টর ফরম্যাটটা হচ্ছে যে সেই ফরম্যাট জিআইএস ডেটার, যেখানে আমরা বিভিন্ন লাইন বা বিভিন্ন পয়েন্ট ড্র করে করে আমরা বিভিন্ন অবজেক্ট অথবা বিভিন্ন বস্তু বোঝানোর চেষ্টা করি। যেখানে রাস্টার কি করে, রাস্টার ডিরেক্টলি আমাদের ফোনে যেরকম ছবি তোলে, ওই ছবি তোলার কাজটা হচ্ছে রাস্টার করে। আমি আবার বলি, আমাদের যে জিআইএস ডেটাটা থাকে, এই জিআইএস ডেটার মধ্যে ভেক্টর ডেটা এবং রাস্টার ডেটা হচ্ছে যে ভেক্টর ডেটা আমাদের পেন্সিল দিয়ে ড্র করার মতো, রাস্টার ডেটা হচ্ছে যে আমাদের ফোনে ছবি তোলার মতো। সিম্পল। সো ভেক্টর হচ্ছে যে বাউন্ডারিজ, রোডস এন্ড লোকেশনস, হ্যাঁ। বাউন্ডারিজ, রোডস এন্ড লোকেশন এগুলো আমরা হাত দিয়ে আঁকতে পারি, হ্যাঁ। বাউন্ডারিজ, রোডস এন্ড লোকেশন অবশ্যই রাস্টারেও আমরা দেখাইতে পারি, আমি জাস্ট এখানে লিখছি আর কি, আর কিছু না। এনিওয়ে, তো এটা হচ্ছে যে বেসিক্যালি এক্স ওয়াই কোঅর্ডিনেটস। আই রিপিট, এক্স ওয়াই কোঅর্ডিনেটস। এক্স ওয়াই কোঅর্ডিনেটস মানে হচ্ছে যে আমরা সবাই জানি, আমি এখন যে জায়গায় বসে আছি এবং ফরেস্ট্রিতে আমরা যারা প্র্যাকটিক্যাল করি আমরা সবাই জানার কথা, বিভিন্ন জায়গায় হচ্ছে যে লোকেশন নিতে বলে স্যাররা, হ্যাঁ। তো আমাদের হচ্ছে যে এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে আমাদের একটা, হ্যাঁ। আমরা যে জায়গায় বসে আছি সেই জায়গার একটা অবস্থান আছে। তো ভেক্টর সাধারণত ওই কোঅর্ডিনেট ধরে ধরে সে কাজ করার চেষ্টা করে ভেক্টর ডেটায়, হ্যাঁ। এটার প্রিসিশন অনেক বেশি, যেহেতু আমরা হাত দিয়ে আঁকতেছি, এখানে ছবি টবি তোলার কিছু নাই। এটার প্রিসিশনটা অনেক বেশি, এটার প্রিসিশন ভেরি হাই, হ্যাঁ। এটা ডাউন টু মিলিমিটার্স, আমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম, হ্যাঁ। এটা খুবই মজার একটা ব্যাপার। আমাদের হচ্ছে যে আমরা সাধারণত জিআইএস অধিকাংশ কাজই হচ্ছে আমরা ভেক্টরে কনভার্ট করে তারপর করার চেষ্টা করি, কারণ হচ্ছে যে এখানে প্রিসিশন বেশি বা অ্যাকিউরেসি বেশি, হ্যাঁ। আমরা সুন্দর করে জিনিসগুলো দেখাইতে পারি। ইউজুয়ালি টেক্স স্মলার স্টোরেজ, মানে ভেক্টর ডেটার একটা সুবিধা হচ্ছে যে আমরা তো পিসিতে কাজ করব বা কোনো স্টোরেজে কাজ করব, অবশ্যই স্টোরেজ মানে হার্ড ডিস্ক আর কি, হ্যাঁ। তো হার্ড ডিস্কের মধ্যে আমরা যে কাজটা করব, তো ভেক্টর ডেটা সাধারণত অনেক কম স্টোরেজ কিল করে, হ্যাঁ। আমরা যখন বড় বড় প্রজেক্ট রান করব বা বড় বড় কাজ করব, সেখানে আমাদের অনেক স্টোরেজের প্রয়োজন হয়। তো যেখানে রাস্টার যেটা করে, রাস্টার হচ্ছে যে অনেক বেশি স্টোরেজ নিয়ে থাকে, হ্যাঁ। ওকে, এরপর হচ্ছে যে রাস্টার ডেটার মধ্যে, তাহলে রাস্টারটা কি আমাদের, রাস্টারটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ছবির মতো, আমরা ফোনে যে ছবি তুলি সেই ছবির মতো, এগুলো হচ্ছে সাধারণত পিক্সেল এন্ড গ্রিড। হোয়াট ইজ পিক্সেল এন্ড গ্রিড, এটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। সো এই যে রাস্টার, এই রাস্টার দিয়ে আমরা হচ্ছে সাধারণত এলিভেশন মানে কোথাও উচ্চতা, তারপর হচ্ছে স্যাটেলাইটের বিভিন্ন ইমেজ, একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলেছি, আমাদের হচ্ছে যে ওয়েদার ডেটা, এই ওয়েদার ডেটা গুলো নিয়ে হচ্ছে যে আমরা সাধারণত হচ্ছে যে আমরা রাস্টার ডেটা দিয়ে বোঝার চেষ্টা করি, হ্যাঁ। এটা হচ্ছে ম্যাট্রিক্স অফ রোজ এন্ড কলামস। এটা সাধারণত যেভাবে কাজ করে, যে এটা হচ্ছে যে একটা, সরি আমি এত ভালো না আঁকায়। তো এটা হচ্ছে যে ধরো একটা এরিয়া, ওই এরিয়ার মধ্যে বিভিন্ন স্কোয়ার শেপ আমরা ভাগ করি। আমরা হচ্ছে যে পিক্সেল বলতে বা রাস্টার ডেটার মধ্যে আমরা হচ্ছে যে একটা এরিয়াকে বিভিন্ন গ্রিডে ভাগ করি, বিভিন্ন
স্কোয়ার শেপে ভাগ করে থাকি। হ্যাঁ, তো এই যে স্কোয়ার শেপে ভাগ করে করে বিভিন্ন রো অ্যান্ড কলাম ডেটা আমরা হচ্ছে যে নিয়ে থাকি সাধারণত। এই রো অ্যান্ড কলাম ডেটাটাই হচ্ছে যে আমাদের রাস্টার ডেটা। আমরা একটু পরে আরো ভালো করে বুঝবো, কোনো সমস্যা নেই। এনিওয়ে, সো এটা একটা লিমিটেশন আছে রাস্টার ডেটা, সেটা হচ্ছে লিমিটেড বাই পিক্সেল সাইজ। পিক্সেল নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। এই জায়গায় কার কোনো সমস্যা আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। না বুঝলে তোমরা ফার্দার যে আমরা ম্যাপ বানাবো কালকে থেকে ইনশাল্লাহ বা আজকের শেষ থেকে, তোমরা সেটা কিছুই বুঝবে না। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন? ভাই আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন হ্যাঁ, ছিল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, সেটা শিওর। হচ্ছে এই ভেক্টর এবং রাস্টারের মেইন পার্থক্যটা কোন জায়গায় ভাইয়া? হ্যাঁ, এই যে তোমার ভেক্টর হচ্ছে সাধারণত আমাদের ড্র করার মতো। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা ড্র করি। হ্যাঁ, আমি যদি তোমাকে একটু পরের স্লাইডে নিয়ে যাই, এই যে দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর ডেটা, এটা হচ্ছে একটা রাস্টার ডেটা। দেখো, এটা হচ্ছে ধরো তোমার ইফেস্কুর যে রোডটা সেটা ধরে নাও। হ্যাঁ, এটা আমি কিভাবে আঁকছি? এটা হচ্ছে আমি একটা পেন্সিল দিয়ে বা হচ্ছে একটা কলম দিয়ে আঁকছি। হ্যাঁ, এই যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখানো আমার পক্ষে এঁকে খুবই সহজ। হ্যাঁ, এখন আমরা রাস্টারে যেটা করি, এই যে ভেক্টর ডেটা, এই ভেক্টর ডেটা গুলাকে বিভিন্ন স্কোয়ার শেপে ভাগ করে ফেলি। স্কোয়ার শেপে ভাগ করে দেখো রোড একইটা, কিন্তু দুইটার ফরম্যাট দুই রকম। এখানে হচ্ছে একটা লাইন হিসাবে আছে, এখানে হচ্ছে বিভিন্ন স্কোয়ার গ্রিড হিসাবে আছে। এগুলোকে একটা গ্রিড বলা হয়ে থাকে সাধারণত। স্কোয়ার শেপ বক্সের মধ্যে আছে, যেখানে যেখানে নীল রং সেখানে সেখানে আমরা সেখানে সেখানে আমরা বুঝে নিচ্ছি সেই বক্স গুলো দিয়ে আমাদের রোডটা যাচ্ছে। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, এটা হচ্ছে একটা লাইনের মতো। হ্যাঁ, আর এটা হচ্ছে বিভিন্ন বক্সি শেপে আমরা বোঝানোর চেষ্টা করি যে এখানে একটা রোড থাকতে পারে। এই জন্যই আমি বলেছিলাম যে ভেক্টর ডেটা আমাদের বোঝার জন্য অনেক সুবিধাজনক, বা আমরা অনেক সুন্দর করে বুঝতে পারি। রাস্তাটা আমাদের বোঝাটা একটু কঠিন, কারণ সে হচ্ছে যে পুরো এরিয়াটাকে বা পুরো ইমেজটাকে সে বক্সে বক্সে ভাগ করে ফেলে, রো অ্যান্ড কলামে ভাগ করে ফেলে। এই বক্সে বক্সে ভাগ করে সেই ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করে। বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি ভাইয়া। ওকে। ক্লাস কি বেশি বোরিং হয়ে যাচ্ছে? তোমরা কি আছো, কিছু বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ ভাইয়া, সবকিছু ঠিকঠাক। ওকে, ঠিক আছে। এখন আমরা ভেক্টর ডেটা যেটা নিয়ে কাজ করলাম, যে আমাদের ভেক্টর কিভাবে ক্রিয়েট হয়। আমরা ভেক্টর সাধারণত তিনটা ফরম্যাটে কাজ করে থাকি। একটা হচ্ছে পয়েন্ট ডেটা, একটা হচ্ছে লাইন ডেটা, আর একটা হচ্ছে পলিগন ডেটা। হ্যাঁ, হোয়াট ইজ পয়েন্ট? পয়েন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্স ওয়াই লোকেশন। হ্যাঁ, এক্সাম্পল, সেন্টার পয়েন্ট অফ দ্য প্লট লোকেশন। আমাদের যে প্লট গুলো আছে, এই প্লট গুলো আমাদের যে সেন্টার, সেই সেন্টারটা আমাদের স্যাররা প্রায় সময় নিতে বলেন। তো এই যে সেন্টারটা আমরা যে নেই, সেখানে এক্স এর লোকেশন এবং ওয়াই এর লোকেশন সাধারণত থাকে। হ্যাঁ, তো সেন্টার পয়েন্ট অফ প্লট লোকেশন, টাওয়ার লোকেশন, স্যাম্পলিং লোকেশন, এরকম বিভিন্ন লোকেশন আমরা এক্স ওয়াই দিয়ে যদি ডিফাইন করে থাকি বিভিন্ন পয়েন্ট আকারে, এগুলো এক ধরনের ভেক্টর ফরম্যাট। আমার কথা কি বুঝে গেছে নাকি যায় নাই? এটা হচ্ছে একটা ভেক্টর ফরম্যাট, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন কোঅর্ডিনেট বা বিভিন্ন লোকেশন দিয়ে থাকি। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? ক্লিয়ার ভাই। ওকে। এখন এই যে বিভিন্ন পয়েন্ট অথবা বিভিন্ন কোঅর্ডিনেট, আমরা সবাই জানি, আমরা যেহেতু হচ্ছে যে সায়েন্স থেকে বিলং করি, আমরা সবাই জানি হচ্ছে যে একটা লাইনের মধ্যে, একটা লাইন যদি আমরা ড্র করি, একটা স্ট্রেট লাইন যদি আমরা ড্র করে থাকি, এই স্ট্রেট লাইনের মধ্যে হয়তো বা কোটি কোটি বিন্দু থাকতে পারে। এটা আনকাউন্টেবল, এটা আমরা কখনো গুনতে পারবো না। হ্যাঁ, এখন ওই যে অনেকগুলো বিন্দু বা অনেকগুলো হচ্ছে পয়েন্ট, অনেকগুলো সেন্টার, এই সেন্টার গুলোকে যখন আমরা একটা লাইন আকারে প্রোভাইড করব, সেটাকে আমরা বলি হচ্ছে লাইন। হ্যাঁ, সেটাকে আমরা ভেক্টর ফরম্যাটে কি বলে থাকি? লাইন বলে থাকি। যেমন রোডস এন্ড স্ট্রিমস আমরা একটু আগেই দেখলাম, কম্পোজড অফ মেনি ভার্টেক্স। ভার্টেক্স মানে হচ্ছে সেন্টার, অর পয়েন্টস দ্যাট আর কানেক্টেড। এগুলো হচ্ছে অনেকগুলো কানেক্টেড পয়েন্ট থাকবে। ওকে, দেন হচ্ছে আমাদের পলিগন। পলিগন হচ্ছে থ্রি অফ অর মোর ভার্টেক্স, থ্রি অর হবে এখানে, আমি ভুল লিখছি, অর পয়েন্টস দ্যাট আর কানেক্টেড অ্যান্ড এনক্লোজড। এগুলো হচ্ছে এনক্লোজড একটা ফরম্যাটে যদি থাকে। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, পলিগন আমরা তখন বলবো যখন আমরা একটা এরিয়াকে ব্লক করে ফেলবো। এই যে লাইক দিস, এখানে আমরা একটা এরিয়াকে ব্লক করে ফেলছি, এখানে আমরা একটা এরিয়াকে ব্লক করে ফেলছি, এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে পলিগন। এই জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজন হবে আমরা যখন হচ্ছে যে গুগল আর্থ ইঞ্জিনে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারটা হচ্ছে যে ইয়া করতে যাব, ট্রেনিং করতে যাব, তখন আমাদের এগুলো অনেক বেশি প্রয়োজন হবে, এই যে পয়েন্ট, লাইন, পলিগন। তো পলিগন হচ্ছে যে আমরা সাধারণত যেটা করি, আমরা একটা এরিয়াকে যদি ব্লক করে ফেলি, মানে এগুলো অবশ্যই বিভিন্ন পয়েন্ট থেকে আসবে, বিভিন্ন পয়েন্টকে যদি আমরা হচ্ছে যে এনক্লোজড কন্ডিশনে হচ্ছে যে রেখে দেই, সেটাকে আমরা বলি হচ্ছে যে পলিগন। সবাই কি বুঝতে পারছো নাকি পারো নাই? হ্যালো, প্লিজ হ্যাঁ সামবডি হ্যাঁ রেসপন্স। ভাই, ক্লিয়ার, বুঝছি বুঝতে ভাইয়া। পারছি। ওকে, ঠিক আছে। আগাচ্ছি তাহলে।
তো এখন হচ্ছে যে আমরা রাস্টার রেজলিউশন নিয়ে কাজ করব। রাস্টার রেজলিউশনটা কি, রাস্টার নিয়ে আমরা আরেকটু বোঝার চেষ্টা করবো। রাস্টার ফরম্যাট, আমরা ভেক্টর ফরম্যাট তো বুঝলাম যে ভেক্টর হচ্ছে এমন একটা ডেটা ফরম্যাট যেখানে হচ্ছে যে আমাদের পয়েন্ট, লাইন, পলিগন দিয়ে হচ্ছে আমরা ওই বিভিন্ন শেপ বা বিভিন্ন এরিয়া, বিভিন্ন বস্তু, বিভিন্ন অবজেক্টকে প্রকাশ করে থাকি। রাস্টারে যেটা হয়, আমরা হচ্ছে যে ধরো এটা একটা কিসের ছবি আমি জানি না, মনে হয় পায়ের ছবি প্রবাবলি, আই ডোন্ট নো, আমি গুগল থেকে নিয়েছিলাম। তো এই যে ছবি, এই ছবিটাকে দেখো, সে হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ভাগ করছে, বিভিন্ন সাইজে ভাগ করছে, খেয়াল করছো? হচ্ছে যে এখানে ছোট ছোট কিছু স্কোয়ার শেপে, এখানে আরেকটু বড়, এখানে আরেকটু বড়। তুমি দেখো তোমার এই স্কোয়ার শেপ গুলাকে আমরা ভাগ করে করে বিভিন্ন স্কোয়ার শেপে বিভিন্ন ইনফরমেশন দিছি। আমাদের পুরো যে পায়ের ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আমাদের কখনো এই যে এইজটা, হ্যাঁ, এই যে প্রান্তটা, এই প্রান্তটা কখনোই আমাদের আনা সম্ভব না রাস্টার পয়েন্টে। রাস্টারে আমাদের কখনোই এটা আনা সম্ভব না। আমরা জাস্ট বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা পায়ের মতো, একটু কিন্তু আমাদের ম্যানিপুলেট হবে, যেটা আমি বলতে চাচ্ছি। এখন দেখো, এই যে এটাও একটা পা ছিল আমাদের, এটাও একটা পা ছিল। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যে আমাদের স্কোয়ার গুলা অথবা গ্রিড গুলা, আমি বারবার বলতেছি শব্দটা গ্রিড, স্কোয়ার গুলা বা গ্রিড গুলা, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে অনেক ছোট এবং এখানে হচ্ছে অনেক বড়। হ্যাঁ, ছোট এবং বড় করার কারণে তুমি দেখো একই পা এখানে অনেক বেশি অ্যাকিউরেট দেখা গেলেও এখানে অনেক কম অ্যাকিউরেট হয়ে গেছে, অথবা অ্যাকিউরেসি অনেক কমে গেছে। তুমি এখানে দেখো এখানে অ্যাকিউরেসি আরো কমে গেছে। সো রাস্টার রেজলিউশন হচ্ছে যে তোমার এই যে গ্রিডের সাইজ গুলা, এই গ্রিডের সাইজ গুলা কতটুকু হবে, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের রাস্টার রেজলিউশন আমাদেরকে বলে দেয়। দ্য পাওয়ার অফ পিক্সেল, এই যে প্রত্যেকটা যে গ্রিড অথবা প্রত্যেকটা স্কোয়ার, এগুলাকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা পিক্সেল। আমি আহ, যদি বলি তোমাদের যে ছবি তোলা, হ্যাঁ, তোমরা যে ফোনে ছবি তোলো, ফোনে আমরা আসলে কিভাবে ছবি তুলি? ট্রাস্ট মি, আমি আহ, কিছুদিন আগে মনে হয় দেখছিলাম তোমার আমাদের যে নতুন রিলিজ হওয়া যে আইফোন 17 প্রো ম্যাক্স, প্রবাবলি, হ্যাঁ, 17 প্রো ম্যাক্স এর মধ্যে আমাদের যে গ্রিড সাইজ গুলো থাকে। আচ্ছা, আমি ছবি তোলাটা আবার একটু মেমোরাইজ করাই দিই। ছবি আমরা কি তুলি, যেটা রিফ্লেকশন হচ্ছে সেটা তুলি। হ্যাঁ, আমরা যখন ফোন থেকে ক্যামেরায় ছবি তোলার অপশনটা ক্লিক করি, ক্লিক করার পরে সে যেটা করে, আমি যদি একটা দেওয়ালের ছবি তুলি, এই দেওয়ালটাকে সে অনেকগুলো গ্রিডে ভাগ করে। আমাদের ফোনও সেম কাজ করে, ট্রাস্ট মি। আমাদের হচ্ছে যে অনেকগুলো গ্রিডে ভাগ করে বা অনেকগুলো স্কোয়ারে ভাগ করে ফেলে। স্কোয়ারে ভাগ করে ফেলার পরে সে হচ্ছে যে স্কোয়ার গুলা থেকে হচ্ছে যে রিফ্লেকশন প্রোডাক্টটা বা আমাদের যে রিফ্লেকশনের যে ডেটাটা, সেই ডেটাটা হচ্ছে যে সে অ্যাবজর্ব করে। এই গ্রিডটা যত ছোট হবে অথবা এই পিক্সেলটা যত ছোট হবে, আমাদের ছবির কোয়ালিটি তত বেশি হবে। খুবই সিম্পল কথা, আমাদের পিক্সেলটা যত ছোট হবে আমাদের ছবির কোয়ালিটি তত বেশি হবে। আমি দেখছিলাম মনে হয় তোমার iPhone 17 Pro Max এ প্রবাবলি তোমার ছবি তোলার যে গ্রিডটা, এই মানে পিক্সেলটা, প্রত্যেকটা পিক্সেল প্রবাবলি হচ্ছে যে তোমার কত মাইক্রোমিটার জানি ছিল, মানে মাইক্রোমিটার, এটা কত ছোট! আই হোপ ইউ ক্যান ইমাজিন। এই জন্য হচ্ছে যে আমরা এত জুম করতে পারি বা হচ্ছে যে আমরা ছবি এত ক্লিয়ারলি দেখতে পারি। এখানেও জিনিসটা সেম, আমাদের জিআইএস এর মধ্যে যে ছবিগুলো আমরা ইউজ করবো, সেই ছবিগুলো আমাদের ওই রকেট সায়েন্সের কিছু না। আমাদের ফোনের যে ছবিগুলো যেভাবে কাজ করে, এখানেও সেম ভাবে কাজ করে। ফোনের গুলো দেখবে যে তুমি অনেক সময় জুম করতে 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 একটা সময় স্কোয়ার শেপ তুমি দেখতে পাবা। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের যে কোনো ছবি বেসিক্যালি হচ্ছে যে একটা স্কোয়ার শেপে সে ভাগ করে, যেটাকে আমরা পিক্সেল বলে থাকি। ওই পিক্সেলের সাইজটা আমাদের যত ছোট ছোট হবে, আমাদের ওই ছবিটার রেজলিউশন তত বেশি হবে। In a raster dataset, the world is divided into a grid of squares called pixel. The size of one side of that square is your spatial resolution. এখন আমি একটা মজার কথা বলবো। দেখো, আমি একটু আগেই বললাম আমাদের যে Apple 17 Pro Max, সেটার মধ্যে হচ্ছে তোমার যে গ্রিডের সাইজ গুলা, এই সাইজ গুলা হচ্ছে যে অথবা এই বক্স গুলা, এই গ্রিড গুলা প্রত্যেকটা হচ্ছে যে কত মাইক্রোমিটার, সামথিং মাইক্রোমিটার মনে হয়। ওকে, কিন্তু আমি তোমাদেরকে যে প্রথমে স্যাটেলাইট গুলার কথা বলছিলাম, হ্যাঁ, স্যাটেলাইট গুলার মধ্যে সেন্টিনেল এবং হচ্ছে ল্যান্ডসেট খুবই ফেমাস, অথবা মোডিস, হ্যাঁ, অনেকগুলো স্যাটেলাইট আছে। তো সেন্টিনেলের এই এক একটা বক্স অথবা এই এক একটা পিক্সেল লিটারেলি 10 মিটার করে, আই রিপিট 10 মিটার করে হচ্ছে যে প্রত্যেকটা পিক্সেল। ল্যান্ডসেটের মধ্যে হচ্ছে যে প্রত্যেকটা পিক্সেল 30 মিটার করে, মানে সে এদিকে 30 এদিকে 30, আই মিন 900 স্কোয়ার মিটারে সে একটা পিক্সেল হিসাবে নেয়। আই রিপিট, অথবা সেন্টিনেলের মধ্যে সে এদিকে 10 মিটার এদিকে 10 মিটার, এই যে এদিকে 10 মিটার সে এদিকে 10 মিটার, এই 10 মিটার করে সে এরিয়া ভাগ করে। এরিয়া ভাগ করে হচ্ছে প্রতি 10 মিটার, মানে 100 মিটার স্কোয়ারে সে হচ্ছে যে একটা করে পিক্সেল নেয়। তো দেখা যায় আমরা যে স্যাটেলাইট থেকে যে ছবিগুলো নিয়ে থাকি,
সেই ছবিগুলো অনেক বেশি হচ্ছে যে অনেক বেশি থাকে, মানে ঝাপসা থাকে, অনেক বেশি ভালো থাকে না অত বেশি। এটার কারণ হচ্ছে তার রেজলিউশন অনেক কম। হ্যাঁ, আমাদের মানে বেশিও বলা যায়, মানে এক সাইড থেকে বেশি বলা যায়, সেটা হচ্ছে ধরো 30 মিটার বা 10 মিটার। তুমি বুঝতে পারতেছো যে তোমার 10 মিটারের মধ্যে যা কিছু আছে সেটাকে তুমি একটা পিক্সেল বলতেছো, এবং ওই একটা পিক্সেল দিয়ে তুমি কিছু বুঝতেই পারবা না। তোমাকে যদি আমি এখানে শুধুমাত্র এই পিক্সেলটা দিয়ে দেই, একটা হলুদ দাগ, তুমি এখানে কি বুঝবা? কিছু বুঝবা না। তুমি অনেকগুলো পিক্সেলকে যখন একসাথে করবা তখন তুমি একটা শেপ ধরতে পারবা, যে মেবি এটা একটা পা, হ্যাঁ, মেবি এটা একটা পাহাড়। বুঝতে পারছো আমার কথাটা? তো এখানে যে পিক্সেল গুলো আছে সেই পিক্সেল গুলো এত বেশি বড় হয় যে আমরা একটা পিক্সেল দিয়ে আমরা হচ্ছে যে এখানে কিছু করতে পারবো না। একটা পিক্সেল না, আমরা আহ মানে অনেকগুলা কোটি কোটি পিক্সেল যদি না হয়, আমরা হচ্ছে যে সেখানে আসলে কিছুই অত বেশি বুঝতে পারবো না। এই আর কি। বুঝতে পারছো নাকি পারোনি এভরিওয়ান? তো আমাদের সেন্টিনেলের মধ্যে আমাদের সেটা হচ্ছে 10 মিটার করে এক একটা পিক্সেল থাকে, এবং হচ্ছে ল্যান্ডসেটের মধ্যে সেটা 30 মিটার করে থাকে। এনিওয়ে, আমাদের 4 ধরনের রেজলিউশন থাকে সাধারণত। একটা হচ্ছে স্পেশিয়াল রেজলিউশন, আরেকটা হচ্ছে স্পেক্ট্রাল রেজলিউশন, আরেকটা হচ্ছে টেম্পোরাল রেজলিউশন, আরেকটা হচ্ছে তোমার রেডিওমেট্রিক রেজলিউশন। হ্যাঁ, তো উম, আমি কি এটা নিয়ে কথা বলবো না থামবো? তোমরা কি বোর্ড হচ্ছো? হ্যালো, হ্যালো, হ্যালো। বলছি তো, বাই কন্টিনিউ। ভাইয়া কন্টিনিউ করেন, আমরা সবগুলো হ্যাঁ, বুঝতে ওকে, পারছি। ওকে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে স্পেশাল রেজলিউশন। স্পেশাল রেজলিউশন হচ্ছে যে আমরা যে রেজলিউশন নিয়ে আমরা কথা বললাম, এই রেজলিউশনকে আমরা সাধারণত 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পেশাল, একটা হচ্ছে স্পেকট্রাল, একটা হচ্ছে টেম্পোরাল, একটা হচ্ছে রেডিওমেট্রিক। স্পেশালটা হচ্ছে যে দ্য ফিজিক্যাল সাইজ অফ এ পিক্সেল অন দ্য গ্রাউন্ড। একটা আমাদের গ্রাউন্ডের মধ্যে আমরা একটা এরিয়াকে, অথবা একটা বড় এরিয়াকে আমরা আহ, কতটুকু মেজারমেন্টে আমরা হচ্ছে সেটাকে ভাগ করছি, সেটা হচ্ছে স্পেশাল রেজলিউশন, যেটা নিয়ে এতক্ষণ কথা বলছি। এরপর হচ্ছে স্পেকট্রাল রেজলিউশন। স্পেকট্রাল রেজলিউশন হচ্ছে দ্য এবিলিটি অফ এ সেন্সর টু সি বিয়ন্ড হিউম্যান ভিশন মোর ব্যান্ডস মোর ডিটেইলস অ্যাবাউট প্ল্যান্ট হেলথ। এটার অর্থ হচ্ছে আমরা শুরু থেকে কথা বলছিলাম, সূর্য থেকে যে রে গুলো আসে বা বিভিন্ন এই যে রে গুলো রিফ্লেক্টেড হয়, এই রিফ্লেক্টেড রে গুলো আমরা সবগুলা দেখতে পারি না বা সবগুলা বুঝতে পারি না, আমরা শুধু তিনটাই দেখতে পারি, RGB। হ্যাঁ, এখন বিয়ন্ড হিউম্যান ভিশন, আমাদের মানুষের দেখার বাইরে যেই যতটুকু আমাদের স্যাটেলাইটটা ক্যাপচার করতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে স্পেকট্রাল রেজলিউশন। টেম্পোরাল রেজলিউশন হচ্ছে যে আমি তোমাদেরকে বলছিলাম যে একটা স্যাটেলাইট বিভিন্ন দিনে হচ্ছে যে কেউ কেউ 5 দিনে পুরো পৃথিবীর ছবি তুলে, কেউ 10 দিনে তুলে, কেউ 16 দিনে তুলে, কেউ 8 দিনে তুলে। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে টেম্পোরাল রেজলিউশন, যে কতদিন পর পর ওই ছবিগুলো আমরা পাবো। হ্যাঁ, টেম্পোরাল মানে টাইম ফ্রেমের যে ব্যাপারটা। ওকে, এরপর হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন, দ্য ডেপথ অফ কালার এন্ড ডেটা ইন এ পিক্সেল, মানে একটা পিক্সেলের মধ্যে কত বেশি ডেটা অথবা কত বেশি কালার আমরা ধরে নিয়ে আসতে পারছি, সেটার নাম হচ্ছে আমাদের রেডিওমেট্রিক রেজলিউশন। সো পিক্সেল নিয়ে আমরা যদি আরেকটু কথা বলি, পিক্সেল ইজ দ্য স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট অফ এ ডিজিটাল ইমেজ অর রাস্টার ম্যাপ। If you zoom in far enough, the world eventually turns into a grid of these teeny squares. আমরা যদি পৃথিবীটাকে জুম করতে থাকি, জুম করার পরে আমরা একটা সময় এই পৃথিবীটাকে ছোট ছোট স্কোয়ার ফরম্যাটে দেখব, যেগুলোকে আমরা পিক্সেল বলতে চাচ্ছি এতক্ষণ পর্যন্ত। এই যে এখানে একটা ছবি, এই ছবিটার মধ্যে দেখো, এটা হচ্ছে একটা স্যাটেলাইটের ছবি। এটা মনে হয় একটা রাস্তা, এটা হয়তো বা একটা প্লেগ্রাউন্ড, আই ডোন্ট নো। এটা হচ্ছে যে পানি, এই যে ওয়াটার বডি। এখন এই যে জায়গাটা, ব্ল্যাক জায়গাটা, এই জায়গাটার মধ্যে কতগুলো পিক্সেল দেখছো? অনেকগুলা পিক্সেল হচ্ছে যে তোমার এই যে ডার্ক যে পার্টটা, এটা হয়তো বা হচ্ছে তোমার ভেজিটেশন বা হচ্ছে যে সবুজ যে জঙ্গল মানে ফরেস্ট আমাদের এটা হইতে পারে। আর যে লাইট পার্টটা, সে লাইট পার্টটা প্রবাবলি হচ্ছে যে গ্রাসল্যান্ড হইতে পারে। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ছোট জায়গাটা, এখান থেকে পুরাটা দেখলে তোমার এটা একটা পিকচার মনে হলেও যখন সেটাকে জুম করবা, সেটাকে আলটিমেটলি আমরা হচ্ছে যে অনেকগুলো পিক্সেল আকারে দেখবো। সো এটা হচ্ছে যে সাইজ অফ স্মলেস্ট পসিবল ফিচার্স দ্যাট ক্যান বি ডিটেক্টেড, এতক্ষণ ধরে যেগুলো নিয়ে কথা বলছিলাম আর কি। এনিওয়ে, সো আমি যেটা বলতে চাচ্ছি, আমি একটু যদি সামারাইজ করে দেই, আমাদের জিআইএস ডেটা ফরম্যাট সাধারণত দুই ধরনের হয়ে থাকে। ভিজুয়ালাইজেশন ফরম্যাট, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে রাস্টার। ভেক্টর ফরম্যাটে আমরা সাধারণত হচ্ছে যে বিভিন্ন লাইন নিয়ে কাজ করে থাকি, লাইন, পয়েন্ট, পলিগন নিয়ে কাজ করে থাকি। আর রাস্টার ডেটার মধ্যে আমাদের মূল জিনিসটা হচ্ছে পিক্সেল। আমরা একটা এরিয়াকে বিভিন্ন ছোট ছোট স্কোয়ারে বা গ্রিডে ভাগ করে ফেলি। হ্যাঁ, টাইনি স্কোয়ার, যেটাকে আমরা বলতেছি গ্রিড। হ্যাঁ, এই গ্রিডে ভাগ করে ফেলি। এই গ্রিডে ভাগ করার পরে এই গ্রিড গুলা বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন কালার নিয়ে আসে। হ্যাঁ, এগুলাকে এইভাবে হচ্ছে রাস্টার ডেটা ফরম্যাট অথবা রাস্টার রেজলিউশন সাধারণত কাজ করে থাকে। এখানে আরো সুন্দর করে উদাহরণ দেওয়া আছে ভেক্টর ভার্সেস রাস্টার। এখানে দেখো, এই যে এটা হচ্ছে যে লাইন,
এগুলো হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে যে তোমার ভেক্টরের পয়েন্ট, জাস্ট একটা ডটের মতো। হ্যাঁ, আর রাস্টার হচ্ছে সেগুলো এক একটা পিক্সেল হয়ে যাবে। হ্যাঁ, এক একটা পিক্সেলের মধ্যে বোঝা যাবে যে এই পিক্সেলের মধ্যে ডেটা ছিল, এই পিক্সেলের মধ্যে আমাদের একটা প্লট ছিল, এই পিক্সেলের মধ্যে প্লট ছিল, এই পিক্সেলের মধ্যে প্লট ছিল। এখানে দেখো কি সুন্দর করে একটা ভেক্টর লেয়ার ছিল। ভেক্টর লেয়ারের মধ্যে দেখো চারটা পার্ট, চারটা ল্যান্ডস্কেপ অথবা হচ্ছে চারটা ল্যান্ডের টাইপ। হ্যাঁ, বিভিন্ন রকম, হয়তো বা এখানে ওয়াটার বডি, কোথাও হচ্ছে যে তোমার গ্রাসল্যান্ড, কোথাও হচ্ছে যে কিছু একটা। তো এগুলাকে হচ্ছে আমরা ভেক্টর ফরম্যাটে পলিগন দিয়ে বিভিন্ন সুন্দরভাবে প্রকাশ করতে পারলেও রাস্টার হচ্ছে সেটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে বিভিন্ন গ্রিডে অথবা হচ্ছে বিভিন্ন টাইনি স্কোয়ারসে। ওকে, এখানে আমি আবার উদাহরণ দিয়েছিলাম। তো পয়েন্ট গুলো এভাবে এবং রাস্টার এভাবে, লাইন এভাবে, রাস্টার এভাবে, পলিগন গুলো এভাবে, রাস্টার হচ্ছে যে আমরা গ্রিডে ভাগ করে সেটাকে এভাবে প্রকাশ করব। ওকে, বুঝতে পারছো নাকি পারো নি? জি ভাই, বুঝছি। ওকে, আমি আগাচ্ছি তাহলে। কারো কোনো সমস্যা? না ভাই। Okay. Bands. A band is a specific slice of electromagnetic spectrum that a satellite sensor is tuned to see. By combining these individual slices, we can reveal secrets about the Earth, like planet health, heat, or hidden water. হ্যাঁ, হোয়াট ইজ ব্যান্ড? আমরা এতক্ষণ যে ওয়েভ গুলা নিয়ে কাজ করতেছি, আমি তোমাদেরকে এতক্ষণ বারবার ধরে বলতেছি আমরা অনেকগুলো RGB দেখি, বাকিগুলা দেখি না। এই যে এগুলো তো বেসিক্যালি আমার RGB হোক, মানে রেড গ্রিন ব্লু লাইট হোক, অথবা হচ্ছে অন্যান্য ওয়েভ হোক, সবই কিন্তু এক একটা ডেটা। আমি আমরা যখন একটা গাছের দিকে তাকাই, এই গাছটা সাধারণত আমাদেরকে সবুজ একটা আলো রিফ্লেক্ট করে আমাদের চোখে পাঠায়। চোখে পাঠানোর পর আমরা সেটাকে দেখতে পাই। এখন সবুজ, আমরা আসলে এখানে আলো দেখি না, আমরা এখানে দেখি ওয়েভ দেখি। আমাদের চোখও কিন্তু পিক্সেলের মতো করে কাজ করে। আমাদের চোখের হচ্ছে যে মেগাপিক্সেল প্রবাবলি 570 মেগাপিক্সেল, আমি ভুলে গেছি পুরোটা। তো চোখও কিন্তু ছবি তোলে কন্টিনিউয়াসলি, আমরা শুধু সেটাকে স্টোর করতে পারি না। তো চোখ যেটা করে, আমাদের ওই যে ভিজিবল লাইট গুলা, সেই ভিজিবল লাইট গুলাকে হচ্ছে সে নেয়, নেওয়ার পরে সে ব্রেনে পাঠায়, ব্রেনে পাঠানোর পরে ব্রেন বলে যে হচ্ছে যে এটা একটা গাছ। তো আমি যেটা বলতে চাচ্ছি, ব্যান্ডস হচ্ছে আমাদের এই যে ওয়েভ গুলা, বা আমরা যেগুলা আমরা যা দেখি অথবা ক্যামেরা যা দেখে বা স্যাটেলাইট যা দেখে, সেই ওয়েভ গুলাকে বিভিন্ন ভাগে ভাগ করা। হ্যাঁ, যে এটা থেকে এটা হচ্ছে যে রেড, এটা থেকে এটা হচ্ছে যে গ্রিন, এত থেকে এত হচ্ছে যে ব্লু, এভাবে ভাগ করে করে স্যাটেলাইট গুলো হচ্ছে বিভিন্ন ব্যান্ডে ভাগ করছে আমাদের। আমি এখানে দুইটা স্যাটেলাইটের উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে সেন্টিনেল-2A MSI, মানে মাল্টি স্পেকট্রাল যেটা, এবং হচ্ছে যে ল্যান্ডসেট 8 OLI। এখানে দেখা যাচ্ছে আমাদের সেন্টিনেল-2A ইন টোটাল আমাদের 23টা ব্যান্ড নিয়ে কাজ করে। আমি এখানে 12টা লিখছি, বাট হচ্ছে যে আমাদের ইন টোটাল 23টা ব্যান্ড নিয়ে তারা কাজ করে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের ব্লু যেটা আছে, ব্লু যেই রিফ্লেকশনটা সে হচ্ছে যে অ্যাবজর্ব করে নেয়, সে অ্যাবজর্পশনটার ওয়েভলেন্থ এত, গ্রিনের এত, রেড এর এত, রেড এজ 1 2 3 এর এত। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের ওয়েভলেন্থ গুলাকে, সবই তো ওয়েভ, সবই ওয়েভের হচ্ছে যে গেম, অ্যাকচুয়ালি জিএস পুরোটা ওয়েভের গেম। হ্যাঁ, ওয়েভলেন্থের গেম। এখন ওই ওয়েভলেন্থ গুলোকে তারা হচ্ছে বিভিন্ন ভাবে আমরা আইডেন্টিফাই করে থাকি। এটা হচ্ছে ল্যান্ডসেট 8-এ। হ্যাঁ, ল্যান্ডসেট 8-এ দেখা যাচ্ছে যে ওয়েভলেন্থ গুলো হচ্ছে যে বিভিন্ন ভাগে আমরা, ওরা ওরা ভাগ করে নিছে আর কি। ওদের যেই ওএলআই যে সেন্সরটা থাকে, সেই সেন্সরটা থেকে ওরা হচ্ছে যেটা অ্যাবজর্ভ করে থাকে সাধারণত। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যান্ড হচ্ছে আমাদের যেটা রিফ্লেক্টেড হচ্ছে লাইট সোর্স থেকে, সে লাইট সোর্স থেকে রিফ্লেক্টেড ওয়েভলেন্থ গুলাকে বিভিন্ন ভাগে ভাগ করার নামই হচ্ছে যে আমাদের ব্যান্ড। হ্যাঁ, এখন এই ব্যান্ড জিনিসটা বোঝাটা তোমার ফার্দার অ্যানালাইসিস বা অ্যাডভান্স জিআইএস এর জন্য খুবই কাজে দিবে। কারণ হচ্ছে যে ব্যান্ড ছাড়া তুমি আসলে কিছুই করতে পারবে না। আমার নিলয় হয়তো বা নেক্সট ক্লাসে ক্লাস নিবে তোমাদের হচ্ছে যে এনডিভিআই বা হচ্ছে যে বিভিন্ন ভেজিটেশন ইন্ডেক্স অথবা বিভিন্ন কিছু কিভাবে ক্যালকুলেট করতে হয় ইন্ডেক্স গুলো। হ্যাঁ, ওখানে তোমার ব্যান্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই ব্যান্ড গুলা দিয়েই অথবা ব্যান্ডের রিফ্লেকশন প্রোডাক্টটা দিয়েই তোমার হচ্ছে যে আমরা বিভিন্ন অ্যানালাইসিস করে থাকি। এতক্ষণ ধরে আমি যা বুঝেছি তার মধ্যে যদি একটু সুন্দর করে বলি তোমাদেরকে, আমরা যে ছবি দেখি, এই ছবি আসলে ছবি না, এই ছবি হচ্ছে একটা ডেটা। এই ডেটাটা হচ্ছে কি কি, এই ডেটা হচ্ছে আমাদের রিফ্লেকশন প্রোডাক্ট অথবা বিভিন্ন ওয়েভলেন্থ। দ্যাটস ইট। ওকে, এখানে একটা মজার জিনিস আছে, দেখো। আমরা এখানে ভিজিবল লাইট, নিয়ার ইনফ্রারেড লাইট, শর্ট ওয়েভ ইনফ্রারেড লাইট। হ্যাঁ, এটা হয়তো বা নিলয় নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদেরকে আরো সুন্দর করে ব্যাখ্যা করবে, কারণ সে যখন ইন্ডেক্স গুলো পড়াবে। এখানে দেখো, রেড, গ্রিন, ব্লু, ভিজিবল যে লাইটের রেঞ্জটা বা ওয়েভলেন্থটা, সেটা হচ্ছে যে এই জায়গায় আছে। এটা হচ্ছে আমাদের গাছের যে রিফ্লেকশন ক্যারেক্টারিস্টিক্স, সেটা, এটা হচ্ছে গাছের রিফ্লেকশন ক্যারেক্টারিস্টিক্স। একটু খেয়াল করে দেখতে পাবা, আমরা তো হচ্ছে যে তোমার অবশ্যই এতটুকু পর্যন্ত দেখতে পাই, আমরা এর বাইরে কিন্তু দেখতে পাই না। আমরা হচ্ছে যে এতটুকু পর্যন্ত দেখতে পাই, এর বাইরে দেখতে পাই না। RGB, রেড গ্রিন ব্লু। হ্যাঁ, এখন আমরা অধিকাংশ গাছকে হচ্ছে যে রেড দেখে থাকি।
সরি, গ্রিন দেখে থাকি। গ্রিন দেখে থাকি কারণ হচ্ছে যে যে কোনো গাছ গ্রিনকে সবচেয়ে বেশি রিফ্লেক্ট করে থাকে আমাদের ভিজিবল লাইট গুলার মধ্যে। আমাদের ভিজিবল লাইট গুলোর মধ্যে আমাদের গাছ গ্রিনকে সবচেয়ে বেশি রিফ্লেক্টেড করে থাকে। বাট মজার বিষয় হচ্ছে যে যেটা আমরা দেখি না, যদি আমরা নিয়ার ইনফ্রারেড দেখতে পারতাম তাহলে আমরা গাছকে এই রঙে দেখতাম। মানে এটা রং কিনা আই ডোন্ট নো আসলে। যদি আমরা নিয়ার ইনফ্রারেড ওয়েবটা আমাদের চোখ দিয়ে যদি দেখা সম্ভব হইতো, তাহলে আমরা হচ্ছে যে গাছকে আর কখনোই সবুজ দেখতাম না, আমরা হচ্ছে গাছকে অন্য কিছু একটা দেখতাম। মানে একটা গাছ অথবা যে কোনো ভেজিটেশনই বেসিক্যালি নিয়ার ইনফ্রারেডকে নিয়ার ইনফ্রারেডকে আমাদের হচ্ছে যে ইয়া থেকে বেশি রিফ্লেক্ট করে থাকে, বা হচ্ছে যে গ্রিন থেকে হচ্ছে যে বেশি রিফ্লেক্ট করে থাকে। বুঝা গেছে নাকি জানি? জি ভাই, হ্যালো। বোঝা গেছে। ওকে, এই জিনিসটা খুবই মজার। আমরা হচ্ছে যে নিয়ার ইনফ্রারেড দিয়ে হচ্ছে যে জন্য অধিকাংশ ইন্ডেক্স দেখবা যে হচ্ছে ক্যালকুলেট করা হয়। কালকে দেখবা তোমরা এনডিভিআই বা এনডিডব্লিউআই বা এনডিএমআই যাই হোক না কেন, নিয়ার ইনফ্রারেড দিয়ে কাজ করা হয়। কারণ হচ্ছে অধিকাংশ বস্তু অথবা অধিকাংশ অবজেক্ট আমাদের পৃথিবীতে থাকা, সেগুলো আমরা নিয়ার ইনফ্রারেড দিয়ে হচ্ছে যে খুবই সুন্দর করে বুঝতে পারি। বুঝা গেছে নাকি জানি? এখানে দেখো সয়েলের ক্যারেক্টারিস্টিক। সয়েল হচ্ছে যে আমরা আরজিবিতে এই লাইনে দেখি। হ্যাঁ, সয়েল হচ্ছে যে আমরা আরজিবিতে এই লাইনে দেখে থাকি। ভেজিটেশনটা তো আমরা দেখতে পাচ্ছি যে নিয়ার ইনফ্রারেড আমরা অনেক বেশি রিফ্লেকশন হয়। আমরা যদি নিয়ার ইনফ্রারেড দেখতে পাইতাম, আমরা হচ্ছে সয়েলের এখন যে রংটা দেখি সেই রংটা আমরা দেখতাম না। ভেজিটেশনের সেম রং আমরা দেখতাম না। এই যে সিমেন্ট, আই মিন হচ্ছে যে আমাদের বিল্ডিং এ যে রং আমরা এখন দেখি সেই রংটা আমরা দেখতাম না। ওকে, এনিওয়ে যেটা বলছিলাম, তো আমি এখানে বোঝানোর চেষ্টা করছিলাম যে হচ্ছে যে আমাদের যে ইয়াটা বিভিন্ন ওয়েভ বা ব্যান্ড, হ্যাঁ, এই ব্যান্ড গুলো হচ্ছে যে বিভিন্ন জায়গায় হচ্ছে যে তোমার বিভিন্ন রকম রিফ্লেকশন দেখিয়ে থাকে বিভিন্ন অবজেক্টের মধ্যে। সেই রিফ্লেকশন ক্যারেক্টারিস্টিক্স বা রিফ্লেকশনের ক্যারেক্টার ধরেই আমরা কোনো একটা জায়গার সিগনেচার অথবা কোনো একটা জায়গার প্যাটার্ন অথবা কোনো একটা জায়গার চেঞ্জ বোঝার চেষ্টা করে থাকি। ওকে, এখানে হচ্ছে যে আহ এতদূর যেহেতু চলে আসছি, আমরা আজকে শেষ করে দিই, আর বেশি দূর যাবো না। এখানে হচ্ছে যে বিভিন্ন সোর্সেস অফ জিআইএস ডেটা সেট। আমরা যে এতক্ষণ ধরে জিআইএস এর ডেটা নিয়ে কথা বলতেছিলাম, সেই ডেটাগুলো সোর্স গুলা কোথায় আমরা পেতে পারি। এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, আরো এর বাইরে অনেকগুলো আছে, সমস্যা নাই। আমি হচ্ছে যে এখানে কিছু ছোটখাটো উদাহরণ দিয়েছি। যেমন হচ্ছে যে আমাদের হাইড্রোশেড থেকে আমরা হচ্ছে যে সরি হাইড্রোশেড থেকে হচ্ছে যে আমরা হাইড্রোলজিক্যাল ডেটাটা পাইতে পারি, মানে ওয়াটারের ডেটাটা পাইতে পারি। এটা খুবই ফেমাস হাইড্রোশেড যেটা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমাদের ফাওএস সয়েল পোর্টাল থেকে আমরা হচ্ছে সয়েলের ক্লাসিফিকেশন ম্যাপটা পাইতে পারি। তারপর হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপ থেকে হচ্ছে যে আমরা বিভিন্ন রাস্তাঘাট সম্পর্কে জানতে পারি। এনিওয়ে, আমি যেটা বলছিলাম বেসিক্যালি যে এটা হচ্ছে যে বিভিন্ন জিআইএস এর ডেটা সোর্স। জিআইএস এর ডেটা সোর্স গুলো হচ্ছে যেখান থেকে তোমরা চাইলে এক্সপ্লোর করতে পারো। আমি টুকটাক গাইড করে দিব কয়দিন পরেই, তোমরা তখন নিজেরাই এক্সপ্লোর করতে পারবে আর কি। এখানে সোর্স আমি তোমাদেরকে হচ্ছে স্লাইড গুলো দিয়ে দিব পিডিএফ করে, তখন সেখান থেকে হচ্ছে তোমরা সাইট গুলা মানে ওয়েবসাইট গুলো হচ্ছে যে এক্সেস করতে পারবা। আগাই আমরা। তো আহ এই হচ্ছে দ্য বিগ থ্রি অফ জিআইএস ডাটা স্টোরেজ। হ্যাঁ, এখন আমি একটা ফোনে ছবি তুললাম। এই ছবি তোলার পরে আমাদের এই ছবিটা আমি ফোনের স্টোরেজে যদি দেখি, সেটা আমরা পিএনজি অথবা হচ্ছে জেপিজিতে সাধারণত দেখতে পাই সাধারণত। হ্যাঁ, জিআইএস সে ভাষা বুঝে না, তার অনেকগুলো নিজের ফরম্যাট থাকে। তার মধ্যে ভেক্টর ডেটা বুঝার সবচেয়ে কমন অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফরম্যাটটা, সেটা হচ্ছে শেপ ফাইল। তোমরা এই শব্দটা অনেকেই শোনার কথা। হ্যাঁ, শেপ ফাইল এমন একটা মজার জিনিস যে হচ্ছে যে মানে সে নিজে একটা ফাইল না, সে হচ্ছে যে ইন টোটাল 6টা ফাইল মিলে একটা ফাইল। মানে হোয়াট ইজ আ শেপ ফাইল? শেপ ফাইল হচ্ছে যে আমরা যদি ফোন একটা ছবি তুলি, দেখা যায় যে একটা ছবি মানে একটাই ফাইল। হ্যাঁ, কিন্তু শেপ ফাইল হচ্ছে যে 6টা ফাইল মিলে বা 6টা এক্সটেনশন নিয়ে সে হচ্ছে যে পুরাটা মিলে এক্সট্রা ফাইল, মানে একটা একটা ফাইল হয়। এর মধ্যে যে কোনো একটাও যদি মিসিং হয়, শেপ ফাইলের মধ্যে যদি কোনো একটা ডেটা বা একটা এক্সটেনশনের ডেটা যদি মিসিং হয়, তাহলে হচ্ছে তোমরা সেখানে কোনো আউটপুট পাবা না। আমি তোমাদেরকে একটা শেপ ফাইলের ফরম্যাট দেখাই, যদি আহ, একটা শেয়ার করি, কোথায় পেতে পারি। Share। দেখো, এখানে হচ্ছে যে আমি কালকে হচ্ছে তোমাদের জন্য একটা ম্যাপ বানাচ্ছিলাম। তো এখানে দেখো, এই যে শেপ ফাইল, এই যে হ্যাঁ, এই যে এই 6টা ফাইল, এই 6টা ফাইল মিলে হচ্ছে একটা শেপ ফাইল বা জিআইএস শেপ ফাইল। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, এই যে ম্যাপ গুলা যে আমি প্রথমে দেখাইছিলাম, সেটা আবার শেয়ার করতে হবে।
ম্যাপগুলো যে আমি তোমাদেরকে প্রথমে দেখাইছিলাম, এই এক একটা ম্যাপের পেছনে 6টা করে ফাইল থাকে, 6টা করে ফাইল থাকে। সেই 6টা ফাইল হচ্ছে যে এখানে দেওয়া আছে, যে তোমার এই যে দেখো, এই যে 6টা ফাইলস, ডট সিপিজি, ডট ডিবিএফ, ডট পিআরজি, ডট কিউএমডি, ডট এসএইচপি, ডট এসএইচএক্স, এই 6টা ফাইলের একটাও যদি মিসিং থাকে, তোমার ওই শেপ ফাইল বা ওই ইমেজের আর কোনো কাজ থাকবে না, সেই ইমেজ দিয়ে তুমি আর কিছু করতে পারবে না। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের শেপ ফাইল সাধারণত তোমার হচ্ছে যে 6টা ডেটা ফাইলের কম্বিনেশন। এই যে 6টা ডেটা ফাইলের কম্বিনেশন, যেখানে হচ্ছে যে আমাদের 6টা এক্সটেনশন থাকে, ডট এসএইচপি, ডট এসএইচএক্স, ডট ডিবিএফ, ডট পিআরজি, ডট সিপিজি, এগুলো 6টার কাজ আলাদা আলাদা। আমি একটু ছোট প্রত্যেকটা জিনিস নিয়ে বুঝাই বলি। ধরো এটা হচ্ছে বাংলাদেশ, এই যে ধরো এই জিনিসটা হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ। এই যে এই বাংলাদেশটা, এই বাংলাদেশের শেপ, মানে এটা দেখতে কি রকম হবে, হ্যাঁ, এই জিনিসটা ডিফাইন করা হচ্ছে যে ডট এসএইচপি যে এক্সটেনশনটা আছে সেটা stores the actual geometry, the coordinates of points, lines and polygons. Then হচ্ছে SHX, an index that allows the software to find geometry quickly, মানে সফটওয়্যার এই যে এই ডেটাটাকে যে বুঝবে, এটা যে বাংলাদেশ সেটাকে যে বুঝবে, সেটা বোঝানোর জন্য তোমার হচ্ছে যে SHX টা সাধারণত থাকে। ডিবিএফ, ডিবিএফ হচ্ছে যে আমি একটা ডেটা যদি থাকে, এই ডেটার মধ্যে ধরো বাংলাদেশের মধ্যে ধরো 64টা জেলা আছে, আমি 64টা জেলা এখানে ভাগ করলাম, হ্যাঁ, 64টা জেলা এখানে হচ্ছে যে আমি আঁকলাম। তো এখন এই 64টা জেলার মধ্যে তোমার এটা যে ধরো ঢাকা, এটা যে কুমিল্লা, এটা যে চিটাগাং, হ্যাঁ, এই ডেটাগুলা থাকবে হচ্ছে যে তোমার ডিবিএফ ফাইলের মধ্যে। মানে আমাদের কোন পলিগনটার নাম কি, অথবা কোন, মানে নাম না, শুধু বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে। এই যে ইনফরমেশন গুলা ভেক্টর ডেটা সম্পর্কিত বা বিভিন্ন পলিগন সম্পর্কিত, এই পলিগন সম্পর্কিত ইনফরমেশন গুলা থাকে হচ্ছে ডট ডিবিএফ এ। ডট প্রজেকশন, ডট প্রজেকশন হচ্ছে যে সে কি করে, সে এই শেপটা পৃথিবীর কোন জায়গায় আছে, সেটা কি বাংলাদেশের না ইন্ডিয়ার না কোন জায়গার, সেই জিনিসটা বোঝার চেষ্টা করে। ডট এসবিএন অর ডট এসবিএক্স, এটা হচ্ছে স্পিডস আপ স্পেশাল কোয়ারিজ এন্ড জুমিং, আমরা যেটাকে জুম করব এবং জুম আউট করব, সেই জিনিসটার কাজ করে হচ্ছে ডট এসবিএন। এন্ড ডট সিপিজি, এটা হচ্ছে টেলস দ্য সফটওয়্যার হুইচ ক্যারেক্টার সেট টু ইউজ, আমরা হচ্ছে যে এই জিনিসটা দিয়ে সাধারণত সিপিজি দিয়ে আমরা কোনটা ইউজ করব সেই জিনিসটা মানে সে বুঝায় আর কি। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি যে শেপ ফাইল হচ্ছে যে, যেটা বোঝানোর চেষ্টা করছি, শেপ ফাইল হচ্ছে যে 6টা ফাইলের এক্সটেনশন। এক্সটেনশন ছাড়া হচ্ছে যে কোনো শেপ ফাইল হয় না। এটা হচ্ছে তোমার হিস্ট্রি 1990 তে হচ্ছে যে ডেভেলপ করছিল আর কি। ওকে, দেন আমাদের হচ্ছে জিওটিফ ফাইল, জিওটিফ ফাইল বা টিফ ফাইল, এটা হচ্ছে যে আমাদের ওই যে গ্রিড ওয়াইজ যে পিক্সেল গুলো রাস্টার ফরম্যাটটা, এটা একটাই ফাইল, আমাদের ফোনে ছবি যেরকম হয় এটাও একটাই ফাইল হয়, এটার মধ্যে 6টা 7টা এক্সটেনশন থাকে না। তো জিওটিফ ফাইলটা হচ্ছে যে তোমার না ইয়ে আর কি, তোমার ওই রাস্টার ডেটার যে ফরম্যাটটা সেটা হচ্ছে আমাদের জিওটিফ ফরম্যাট। দেন হচ্ছে জিও ডাটাবেস বা ডট জিডিবি, এই জিডিবিটা হচ্ছে একটা রিভলিউশন। কেন রিভলিউশন? এটাকে আমরা মডার্ন পাওয়ার হাউস বলে থাকি। ধরো এই যে শেপ ফাইল, এই শেপ ফাইলের মধ্যে তোমার কাছে 5টা ফাইল আছে। ধরো তুমি একটা অনেক কষ্ট করে একটা ম্যাপ বানাইছো, ম্যাপ বানানোর পরে তোমার কাছে 5টা ফাইল আছে, জাস্ট ডট প্রজেকশন ফাইলটা নাই। ট্রাস্ট মি, তোমার ওই ম্যাপের আর কোনো ভ্যালিউ নাই। মানে অনেক সময় এই কাজটা অনেক বড় বড় কোম্পানি করে। ধরো ধরো আমি একটা কোম্পানি থেকে পরিবেশ মন্ত্রণালয়ের আন্ডারে বললাম যে হচ্ছে আমাকে এই শেপ ফাইলটা দেন। ওরা যেটা করে, ধরো অধিকাংশ ক্ষেত্রে তারা যদি দিতে না চায়, ওরা হয়তো দেখা যাবে যে প্রজেকশন ফাইলটা রেখে দিবে। প্রজেকশন ফাইলটা হয়তো 1 KB থাকে, খুবই ছোট একটা ফাইল, হ্যাঁ। তো প্রজেকশন ফাইলটা রেখে দিল। প্রজেকশন ফাইলটা যদি ওরা আমাকে না দেয়, ওরা যদি বলে যে আমি এটা পাচ্ছি না, আমার কিছু করার থাকবে না। এই প্রজেকশন ফাইলটা যদি না থাকে, আমার ওই ম্যাপের কোনো আর ভ্যালিউ থাকে না। সো এই যে কমপ্লিকেশনস গুলা, 6টা ফাইল একসাথে ক্যারি করা, 7টা ফাইল একসাথে ক্যারি করা, জিপ করে রাখা, এই কমপ্লিকেশনস থেকে বের হওয়ার জন্য আমাদের চলে আসছে হচ্ছে জিও ডেটাবেস ফরম্যাট। জিও ডেটাবেসের মধ্যে সেটা একটাই ফাইল, ভেতরে সে নিজের মতো করে 6টা ফাইলকে গুছায় নেয়। আবার এখানে আমরা রাস্টারও রাখতে পারি, কোনো সমস্যা নেই। এই আর কি, এগুলো হচ্ছে আমাদের জিআইএস এর ডেটা স্টোরেজ টাইপ। এগুলো আমরা প্র্যাকটিক্যালে যখন যাবো আমরা আরো ডিটেলসে দেখবো আর কি। এনিওয়ে, আমি মনে হয় আজকে শেষ করে দেওয়াই ভালো হবে, অনেকক্ষণ হয়ে গেছে। কি বলো? হ্যালো? ভাই আপনি চাইলে কন্টিনিউ করতে জি পারেন। ভাইয়া। আচ্ছা, কন্টিনিউ করবো নাকি থামবো বলো? ভাই, কন্টিনিউ হ্যাঁ করেন ভাই। বলো। ওকে, আমাদের তো ঠিক এটা আছে। আমাদের জুম প্রিমিয়ামটা হলো গিয়ে আমাদের স্যারদের থেকে নেওয়া, তো এটা টাইম লিমিট অনেকক্ষণ আছে, আরো সমস্যা নাই। আপনি চাইলে করাতে পারবেন যদি স্টুডেন্টরা এখানে আগ্রহী থাকে, সমস্যা নেই ভাই। না, আমি স্টুডেন্টের কথা ভাবছিলাম, আবার বেশিক্ষণ বক বক করলে হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, তোমার সেটাই ভাই। ইয়া হচ্ছে যে মাথায় ক্যাচ করতে পারবে না, এই জন্য বলছিলাম আর কি। সমস্যা নেই ভাই, আচ্ছা কন্টিনিউ করেন ভাই।
ওকে, ঠিক আছে। সো কম্পারিজন অফ মেজর জিআইএস সফটওয়্যার, আমাদের অনেকগুলো জিআইএস সফটওয়্যার আছে, যে সফটওয়্যার গুলো থেকে আমি দুইটা সিলেক্ট করেছিলাম, একটা হচ্ছে যে তোমার কিউজিএস এবং হচ্ছে গুগল আর্ট ইঞ্জিন। আমি এখন বসে বসে ফেসবুক চালাচ্ছি অথবা যাই আমরা করছি না কেন, আমাদের সব সময় মনে রাখবা পেছনে একটা ল্যাঙ্গুয়েজ রান হচ্ছে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে এই ইন্টারফেসটা অথবা এই গ্রাফিক্সটা আমাদেরকে দেখানো হচ্ছে। ঠিক আছে? এখন এই গ্রাফিক্যাল ইন্টারফেসের উপর ভিত্তি করে আমাদের অনেকগুলো সফটওয়্যার অনেকগুলো হচ্ছে যে কোম্পানি বানাইছে। হ্যাঁ, আমাদের সবচেয়ে ফেমাস যেটা এবং আমাদের সবার পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে পছন্দের যে সফটওয়্যারটা জিআইএস অ্যানালাইসিস এর জন্য, সেটা হচ্ছে আর্কজিআইএস প্রো অথবা আর্কজিআইএস। হ্যাঁ, এটা হচ্ছে যে বানাইছে ইসরি। এটা আমরা যে জন্য অ্যাভয়েড করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমাদের পেইড ভার্সন, আমাদের কিছু করার নাই, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। তো আমরা হচ্ছে যে গরিব জাতি যেহেতু, আমরা হচ্ছে যে পেইডটার নিয়ে অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি। যেটা আমি পয়েন্টে বলতে চাচ্ছিলাম, এটার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্লাস প্লাস অ্যান্ড পাইথন। এটার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে সি প্লাস প্লাস অ্যান্ড পাইথন। এখানে তুমি দেখো যতগুলো অ্যাপস আমি এখানে দিছি সবগুলোর মধ্যে সি প্লাস প্লাস আছে, হ্যাঁ, এবং পাইথন আছে। সি প্লাস প্লাস বা সি, হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজটা সাধারণত আমাদের যে পুরাতন যে জিআইএস সফটওয়্যার গুলো আছে এই জিআইএস সফটওয়্যার গুলাকে বেজ লাইন অথবা হচ্ছে ফাউন্ডেশন দাঁড় করায়। কারণ সি প্লাস প্লাসটা অনেক বেশি স্টেবল এবং ল্যাঙ্গুয়েজ হিসাবে এটা মানে মোটামুটি তোমার হচ্ছে স্ট্যাবিলিটি প্রোভাইড করে থাকে অন্যদের থেকে। পাইথন যেটা করে, আমাদের যে ভিজুয়ালাইজেশন আমরা যেটা দেখি, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে চলতেছে হয়তো বা সি প্লাস প্লাস, হ্যাঁ, আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য আমাদেরকে পাইথনকে হচ্ছে যে তারা অনেক বেশি প্রায়োরিটাইজ করে আর কি। আমি এটা ইন জেনারেল বললাম, অবশ্যই দুইটার মানে হচ্ছে যে তোমার কম্বিনেশনে হচ্ছে যে কোনো একটা অ্যাপস তৈরি হয়। হ্যাঁ, তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমরা যেই অ্যাপস গুলাই রান করি না কেন, এই রান করার পেছনে আমাদের কোথাও না কোথাও কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ রান হচ্ছে। হ্যাঁ, ওকে। এখন কিউজিআইএস যেটা আমরা যেটা নিয়ে কাজ করব কালকে থেকে, কিউজিএস টা সাধারণত সি প্লাস প্লাস, পাইথন এবং হচ্ছে কিউটি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা দিয়ে হচ্ছে যে কাজ করে থাকে। আর গুগল আর্ট ইঞ্জিন, যাদের এখন পর্যন্ত কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস নাই। গ্রাফিক্যাল ইন্টারফেস মানে হচ্ছে যে তারা এখনো, ধরো তুমি ছবিতে এখন তোমার ফোন একটা ছবি ডিলিট করবা, ছবি ডিলিট করার পরে তুমি ডিলিট অপশনে ক্লিক করলে ছবিটা ডিলিট ডিলিট হয়ে গেল। হ্যাঁ, কিউজিএস ও সেম অপশন আছে, আর্কজিএস ও আছে, কিন্তু গুগল আর্ট ইঞ্জিনে সেই অপশন এখনো নাই। তোমাকে হচ্ছে ডিরেক্টলি কোড বেসিসে কাজ করতে হবে, যে কোড গুলো হবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অথবা পাইথন, জিও স্পেশাল পাইথন অথবা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তোমাকে ডিরেক্টলি কোড দিয়ে কাজ করতে হবে। এখন এই কোড গুলো হচ্ছে যে আমাদের এআই আসার পরে অনেক বেশি সুবিধা হয়ে গেছে, আমরা জাস্ট এআই কে বললে হচ্ছে যে এআই কোড গুলো আমাদেরকে দিয়ে দেয়। আমাদেরকে অত বেশি শিখতে হবে ব্যাপারটা এরকম না, বেসিকটা আমরা অবশ্যই শিখবো। আমাদের হচ্ছে যে মানে মোটামুটি কাজ চলে আর কি। আমরা এখানে হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি, গুগল আর্ট ইঞ্জিন হচ্ছে যে কোড দিয়ে হচ্ছে যে রান হয়ে থাকে আর কি। এরপরে আরো অনেকগুলো সফটওয়্যার আছে, আমরা হয়তো সেগুলা দেখার অত বেশি সুযোগ পাবো না। আমরা হচ্ছে যে কিউজিআইএস এবং গুগল আর্ট ইঞ্জিন দুইটাই যেহেতু ফ্রি, টাকা পয়সা লাগে না, এই জন্য হচ্ছে যে আমরা দুজনকে হচ্ছে যে ইউজ করে থাকবো। আর্ট ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলে দিই, আর্ট ইঞ্জিনের পাশে পেইডও লেখা আছে। পেইড লেখা আছে কারণ হচ্ছে যে তোমরা যারা যারা আর্ট ইঞ্জিনের রেজিস্ট্রেশন করেছো সবাই দেখেছো যে একটা গুগল ক্লাউড স্টোরেজ খোলা লাগতেছিল। হ্যাঁ, এই ক্লাউড স্টোরেজ প্রবাবলি 5 জিবি এখন। হ্যাঁ, 5 জিবির বাইরে তুমি ইউজ করতে পারবে না, তোমার একটা নির্দিষ্ট ডেটা মানে সাইজটা অনেক কম, তো তুমি হচ্ছে যে পে করে ওই স্টোরেজটা বাড়ায় নিতে পারবা, এই জন্য হচ্ছে ফ্রি অথবা পেইড লিখে দিচ্ছে। বাট আমরা যেহেতু স্টুডেন্ট আমরা হচ্ছে যে ফ্রি দিয়েই কাজ চালাই নিতে পারবো আশা করি। ওকে, আমি আসি। এখন হচ্ছে যে কোঅর্ডিনেট সিস্টেম, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা এতক্ষণ যে ধরে যে কথাগুলো বলতেছিলাম, যে ডেটা, ওই ডেটাকে আমাদেরকে বুঝাইতে হবে, একটা জিআইএস সফটওয়্যারকে আমাকে বুঝাইতে হবে যে এটা এই জায়গার ডেটা, এটা এই জায়গার কোঅর্ডিনেট, এটা এই জায়গার পলিগন। ওকে, এই বুঝানোর যে সিস্টেম সেটাকে আমরা বলি হচ্ছে যে কোঅর্ডিনেট সিস্টেম। খুবই মজা। আমি হচ্ছে যে এখানে হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারের একটা দিয়েছি, মানে একটা উদাহরণ দিয়েছি। দেখো এখানে এক্স এক্সিস মানে রিয়েল এক্সিস এবং হচ্ছে যে ইমাজিনারি এক্সিস এর মধ্যে এই যে এই পয়েন্টটা যদি আমরা আমাদের মানে কাঙ্ক্ষিত যদি সেন্টার হয়, তাহলে আমরা এটাকে কিভাবে মাপতে পারি? আমরা দুইভাবে মাপতে পারি। আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেট দিয়ে এভাবে যেতে পারি, অথবা হচ্ছে যে এখানে যেই লাইনটা আছে সেই লাইনটা মেজার করে এখানে অ্যাঙ্গেলটাও আমরা মেজার করতে পারি। আমরা অনেকভাবে, আমরা দুইভাবে হচ্ছে যে তোমার ওই যে কি বলে এটাকে, কার্টেসিয়ান হচ্ছে যে তোমার ইয়ে আর কি, মানে কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে এক্স ওয়াই এক্সিসে আমরা যেভাবে হচ্ছে যে বিভিন্ন কোঅর্ডিনেট দিয়ে থাকি আর কি, আমাদের জিএস ও একদম সেম ভাবে কাজ করে, ডিফারেন্ট কোনো কিছু নাই। তবে এখানে আমাদের সুন্দর কিছু জিনিস বুঝতে হবে, আমাদের আর্থ নিয়ে আগে একটু বুঝতে হবে। আর্থের মধ্যে, আর্থ অনেক মজার একটা জিনিস। হ্যাঁ, এটাকে আমরা অরেঞ্জ শেপ যে বলছি, অরেঞ্জ শেপ বলার পেছনে অনেকগুলো কারণ আছে। দেখো এই যে লাইনটা, আর্থকে আমরা যে ভাগ করছি, এই লাইনটাকে আমরা বলে থাকি হচ্ছে যে ইকুয়েটর।
যাদের মানে বুঝতে সমস্যা হবে তারা এই পার্টটা না বুঝলেও হবে, এছাড়াও কাজ হবে। আমি just যারা ইন্টারেস্টেড তাদের জন্য বলতেছি, এটা আসলেই একটা কঠিন পার্ট বোঝার জন্য। দেখো, এই লাইনটাকে আমরা বলে থাকি হচ্ছে যে ইকুয়েটর। এই ইকুয়েটর আমাদেরকে সাধারণত পৃথিবীকে উপরের দিকে এবং নিচের দিকে দুই ভাগে ভাগ করছে। উপরের একটা হাফ সার্কেল, নিচের একটা হাফ সার্কেল। এটাকে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার, এটাকে বলা হয় সাউদার্ন হেমিস্ফিয়ার। মানে উপরের দিকেরটাকে আমরা বলি হচ্ছে নর্দার্ন পার্ট এবং নিচের দিকেরটাকে আমরা বলি হচ্ছে সাউদার্ন পার্ট। বাংলাদেশ হচ্ছে যে নর্দার্ন পার্টে আছে, এটা তোমরা মনে হয় জানো প্রবাবলি। ওকে, উপরের দিকেরটাকে আমরা বলি হচ্ছে নর্দার্ন পার্ট, নিচের দিকটাকে আমরা বলি হচ্ছে সাউদার্ন পার্ট। হ্যাঁ, এখন এই যে লাইনটা প্রাইম ইকুয়েটর, এই ইকুয়েটরের থেকে আমাদের আরো কিছু লাইন ড্র করা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে যে প্রাইম মেরিডিয়ান। হ্যাঁ, প্রাইম মেরিডিয়ান হচ্ছে যে এই যে এই অ্যাক্সিসে আঁকা হয়। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু প্রাইম মেরিডিয়ান একটা না, এখানে অনেকগুলা প্রাইম মেরিডিয়ান এভাবে এভাবে হচ্ছে যে তোমার আঁকা হয়েছে। অনেকগুলো আছে, এগুলো অনেকগুলা কেকে স্লাইসের মতো। একটা পৃথিবীকে হচ্ছে কমলা আছে না, কমলার যে ইয়াটা থাকে, মানে কমলার ভেতরের যে সিডটা থাকে অথবা যে ফ্রুটসটা আমরা খাই, ওই ফ্রুটসটা যেরকম পৃথিবীকে ঠিক সেম ভাবে ভাগ করা হয়েছে, ট্রাস্ট মি। এভাবে করে হচ্ছে যে তোমার ভাগ করা হয়েছে। তো এই যে এই লাইনটা যে পৃথিবীকে দুইটা এক্সিসে ভাগ করছে, এটাকে আমরা বলি হচ্ছে যে ইস্টার্ন পার্ট, এটাকে আমরা বলি হচ্ছে ওয়েস্টার্ন পার্ট। তাহলে এই যে এই অংশটা, এটা হচ্ছে ইস্টার্ন, এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন। উপরের পার্টটা, এটাকে আমরা বলি হচ্ছে নর্দার্ন, এটাকে আমরা বলি হচ্ছে সাউদার্ন। হ্যাঁ, এটার উপর বেস করে, এটার উপর বেস করে আমরা সাধারণত কোঅর্ডিনেট সিস্টেমটাকে তোমার হচ্ছে যে ডিফাইন করে থাকি, বা হচ্ছে যে পৃথিবীতে কোনো একটা জায়গায় কোন জায়গায় আছে কোনো একটা বস্তু বা কোনো একটা অবজেক্ট অথবা কোনো একটা লোকেশন, সেটা আমরা হচ্ছে যে এই কোঅর্ডিনেট সিস্টেমের দ্বারা বোঝার চেষ্টা করি। এটার আরো অনেক কথাবার্তা আছে, সেদিকে আমি আর অত ডিটেলসে না যাই। সো আমাদের ইকুয়েটর যেটাকে ভাগ করছে, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে লঙ্গিটিউড, আর উপরের দিকে যেটাকে ভাগ করা হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাটিটিউড। মানে ল্যাটিটিউড হচ্ছে যে ওই যে উপরের পার্ট এবং নিচের পার্ট, মানে নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার। এই নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারকে আমরা সাধারণত ল্যাটিটিউড বলে থাকি। আর হচ্ছে যে ইস্টার্ন হেমিস্ফিয়ার এবং ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, এই জিনিসটাকে আমরা লঙ্গিটিউড বলে থাকি সাধারণত, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ওকে, সো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা কি? লোকেশন অন অ্যান ellipsoid is defined by latitude and longitude and specifies the angle between any point and the equator and the angle between any point and the prime meridian। মানে বেসিক্যালি ধরো এই জায়গায় আমি আছি, ধরে নাও। এখন এটাকে, এই জায়গাটাকে যদি তুমি মাপতে হয়, তোমাকে কি করতে হবে? এটা যদি পৃথিবীর সেন্টার হয়, তুমি যদি একটা কেকের স্লাইসের মতো কেটে ফেলো, এই জায়গাটার লঙ্গিটিউড কত, এই জায়গাটার ল্যাটিটিউড কত, এবং এই জায়গাটার সেন্টার থেকে অ্যাঙ্গেল কত, তুমি যদি এই জিনিসগুলো জানতে পারো, তুমি জানতে পারবা যে তুমি কোথায় আছো। বেসিক্যালি ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। হ্যাঁ, আমরা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে কোথাও জায়গায় কোথাও বুঝতে পারি যে আমাদের হচ্ছে যে আমরা কোন জায়গায় আছি বা কোনো একটা লোকেশনটা কোন জায়গায় আছে। হ্যাঁ, এখন মজার ব্যাপার হচ্ছে যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটাতে আমরা কি করি? আমরা লোকেশন ইজ ডিফাইন্ড অন এ ফ্ল্যাট সারফেস ইউজিং কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দ্যাট স্পেসিফাইজ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল পজিশনস। আমাদের পৃথিবী তো সাধারণত অরেঞ্জ শেপের। হ্যাঁ, আমরা এখানেই পড়লাম এলিপসয়েড শেপ আর কি, যেটাকে আমরা বলে থাকি। এই যে এলিপসয়েড শেপটা, এটা হচ্ছে 3D, 3 ডাইমেনশনাল। datum tells you where the measuring starts. Common datum WGS, এটা খুব ইম্পর্টেন্ট, WGS 1984। আমরা যখন জিএস এর মধ্যে কোনো একটা ম্যাপকে যদি খুলি, যদি তোমাদেরকে একটু দেখাই,